তো সাকিব, কি অবস্থা? তোমার সাথে দেখা করবো করবো করে অনেকদিন পরে দেখা সাক্ষাৎ হলো। অনেকদিন পরে দেখা করতে চাইছিলাম, পোস্ট করলাম ফেসবুকে রিলেশনশিপ, অ্যান্টিনাটালিজম, তারপরে বিয়ে শাদী, বাচ্চা কাচ্চা, এগুলো নিয়ে ভিডিও বানাবো বা পডকাস্ট করবো। তো এখন তুমি রেসপন্স করলা, তাই তোমাকে দিয়ে শুরু করা হলো। আরো অনেকেই রেসপন্স করছে, তাদের সাথে পরে বসবো। তুমি আর কি, তোমাকেই প্রথমে নির্বাচন করা হইল। এখন তোমার এই সব রিলেটেডে আসলে কি প্রশ্ন আছে এই এই টপিকগুলোতে কেন্দ্র করে? আচ্ছা, সো বিষয়টা হচ্ছে যে আমার কোশ্চেনগুলো হইতেছে যে সবগুলো নিয়েই বেসিক্যালি এন্টিনাটালিজম, রিলেশনশিপ, তারপর হচ্ছে বিয়ে শাদী, এগুলা সবগুলাই। তো আমরা আমরা শুরু করতে পারি এন্টিনাটালিজম দিয়ে। হ্যাঁ, যে কোনো একটা দিয়ে শুরু করলেই হবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, সো আমরা আগে মানে ছোট্ট করে একটু আপনি যদি বলেন যে এন্টিনাটালিজম জিনিসটা বেসিক্যালি কি, যে এই জিনিসটা তো জানা উচিত, অনেকেই জানে না। এন্টিনাটালিজমের আসলে মানে থিওরিটা হইল কিছুটা যে মানে মানব জাতি আমরা এখন যে পরিস্থিতিতে চলে আসছি, তো এখানে ব্যাপারটা হলো সহজ করে বলতে নাটালিজম মানে জন্ম দেওয়া, জন্মদানকারী, আর অ্যান্টিনাটালিজম মানে এটা বিরোধী আর কি, জন্মদান বিরোধী একটা বিষয়। যে বাচ্চা কাচ্চা না হতে বিশ্বাসী না, এটা হলো এরকম একটা মতবাদ। এখন এটার পিছনে অনেক লজিক্যাল আর্গুমেন্ট আছে যে কেন না, কারণ জীবনটা যন্ত্রণাময়, এবং এই জীবনটা যেহেতু যন্ত্রণাময়, এবং যন্ত্রণা আসলে সব মানুষের জন্যই আসলে নেগেটিভ, কেউ আসলে যন্ত্রণা চায় না। আর আমাদের এখানে যে সুখ আমরা বলি, সেটা আসলে মোটামুটি মানে ক্ষণস্থায়ী একটা জিনিস, যন্ত্রণার ভাগটাই বেশি। এটা তো বুদ্ধের কথার মাধ্যমেও পাই, সে আমাদেরকে আরো স্পষ্টভাবে ব্যাপারগুলো দেখিয়ে গেছে। যেমন সুখ তো মানে দুঃখ তো দুঃখই, সুখও দুঃখ। তার মানে আর কেউই আমরা আসলে দুঃখ ওইভাবে, দুঃখকে আসলে কেউ যদি বলে যে না আমি দুঃখে আসলে আনন্দিত হই, হ্যাঁ, এটা মুখ দিয়ে বললে আসলে বাস্তবতা তো আসলে ওরকম হয় না। দুঃখটাই আসলে খুব মানে প্রবল ভাবে মানে আমাদেরকে তাড়িত করে। তা এখন মানে জন্ম নিলেই আমাকে দুঃখের এই মহাসাগরে পড়তে হবে, এটা থেকে কোনো মানে স্কেপ নাই। তো এই জন্য তাদের আর্গুমেন্টটা হলো যে দুঃখ বরাবরই খারাপ, এটা মানুষের জন্য খারাপ। বলতে আমরা চাই না আসলে দুঃখ, আমরা দুঃখ থেকে পালাতে চাই। হ্যাঁ, তো এখন আমাদের যদি অস্তিত্বই না থাকে, আমরা মানে যদি আমাদের যদি অস্তিত্বই না থাকে, তাহলে ওখানে দুঃখ যেহেতু থাকবে, যেমন থাকবে না, সুখও থাকবে না। তো এখন আমাদের জীবনে যদি সুখ না থাকে, আমি যদি বলি যে আমাদের জীবনে সুখ থাকবে না, হ্যাঁ, সুখ আমরা পাবো না, ওটাও আমরা মেনে নিতে রাজি আছি, যদি আমাদের এটার বিনিময়ে যদি বলা হয় যে দুঃখও থাকবে না। দুঃখটা না থাকা ভালো, পজিটিভ। আর সুখ যদি এটার জন্য না থাকে, নিরপেক্ষ যদি একটা অবস্থা থাকে, যেমন অস্তিত্ব যদি আমাদের না থাকে, আমরা যদি ফার্স্ট অফ অল নাই থাকতাম, সুখও পেতাম না, দুঃখ পেতাম, ওটা রিলেটিভলি ঠিকঠাক আছে, মানে নিরপেক্ষ। হ্যাঁ, তো এটা একটা ইকুয়েশন আছে, তারা ইকুয়েশন দেয়, ওই ইকুয়েশনটা হলো মেইন, যে সুখকে যদি আমি 0.1 ধরি আর দুঃখকে যদি ধরি যে খারাপ, মানে সুখ হইলো ভালো, দুঃখ হইলো খারাপ। হ্যাঁ, আর অ্যান্টিনাটালিজম যারা বলে যে অনস্তিত্ব, ওইটা হইলো না খারাপ না ভালো, মানে সো একটা জিনিস, নিরপেক্ষ একটা অবস্থা। আর দুঃখ নাই, ভালো। তার মানে কি আমার ওই পাল্লাটা বেশি পজিটিভ আসতেছে, কারণ এই জায়গায় তো একটা পুরো একটা নেগেটিভ আসছে, আর ওই জায়গায় কোনো কিন্তু নেগেটিভ নাই, একটা নিরপেক্ষ নিউট্রাল, আর একটা হইলো পজিটিভ, দুঃখ নাই, খুবই ভালো জিনিস। তো এই দিক থেকে সে ওই এসিমেট্রিটা দেখাইছে আর কি, সুখ দুঃখের যে একটা এসিমেট্রি, ওটা দেখাইছে, ওটা দিয়ে তখন বলতেছে যে আসলে আমাদের এই মানে আমাদের অনস্তিত্বটাই ভালো, আমরা অনস্তিত্ব থাকলেই ভালো। আমরা মানে ফার্স্ট অফ অল আমরা জন্ম না হইলেই ভালো হইতো। এবং এটা কেবল শুধু এই এটা কোনো নতুন বয়ান না, এর আগে অনেক ফিলোসফাররাও বলে গেছে, শোপেনহাওয়ার থেকে শুরু করে, হ্যাঁ, তারপরে আরো যে এপিকিউরাসবাদী একজন দার্শনিক ছিল, তারাও এটা, জর্জিয়াস নামে একজন ছিল সম্ভবত দার্শনিক, সেও বলছে যে
জন্ম না হলেই তো ভালো হতো, এরকমটাই মানে জর্জিয়াস মনে হয় না, মানে কেউ একজন বলছিল আর কি, মানে অনেকের লেখা সাহিত্য উপন্যাসে এইসব ব্যাপারগুলো চলে আসছে যে এটা আসলে ভালোই হতো যদি আমরা জন্মই না নিতাম, মানে জন্মটাতে এত সব ঝামেলার সৃষ্টি করছে। অনেকে এটাকে কাউন্টার দেয় সুখ দিয়ে, দেন আমরা তো সুখও পাইতেছি। আবার অনেকে তো কাউন্টার দেয় এইভাবে যে মানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে জিনিসটা থাকে বেসিক্যালি যে মানে তারা যখন একা থাকে তো তখন হচ্ছে যে অনেকে চিন্তা করে যে অনেক সাইকিয়াট্রিস্টও কিন্তু এই আইডিয়াটা দেয় যে আপনারা হচ্ছে যে বেবি মানে কনসেপ্ট করেন বা হচ্ছে আপনারা ওই জিনিসটাতে আগান। সো তখন জিনিসটা তো ওই দিক থেকে তো কাইন্ডা সুখের মতোই জিনিসটা, যে আমি হচ্ছে মানে ওটা তো নিজের সুখের, তাই না জিনিসটা। সো এই জিনিসটা একটু এটা হলো বিষয়টা যে অনেকে যখন বলে যে না বেবি নেওয়ার কথা বলে বা বাচ্চা কাচ্চা নেওয়ার কথা বলে, মানে জাস্ট বিকজ অফ এই রিলেশনশিপ একটা বোর্ডম পর্যায়ে চলে গেছে। যখন বিয়ে শাদী হয় মানুষের বাচ্চা কাচ্চা মানে বিয়ে শাদী যখন হয় তখন মানে প্রেমের একটা উত্তেজনা থাকে, প্রেম হলো বিয়ে হলো, বিয়ে হওয়ার পর ধীরে ধীরে ওটা সেটেলমেন্টের দিকে যায়। সেটেলমেন্টের দিকে যাওয়ার পর এরপর তার বিশেষ কিছু থাকে না লাইফে। তারপরে কি খাবার দাবারের জন্য প্রতিদিন বের হও, টাকা পয়সা কামাই করো, খাও, এই তো। তারপরে এই যে একটা এক্সিস্টেন্সিয়াল ভ্যাকিউম তৈরি হয়, একটা ক্রাইসিস তৈরি হয়। তো এই জায়গাটাতে এসে তখন অনেকে বলে যে আপনারা তখন একটা নতুন অতিথি আসলে কি হয়, একটা নতুন আয়োজন, নতুন কার্যক্রম। হ্যাঁ, বিশেষ করে যখন দেখা যায় এটার সাথে আমি যদি এটা তুলনা করি, মানে কিছুটা যে আমার কিছুই ভালো লাগতেছে না, আমি একটু শপিং করে ফেললাম, আমার দরকার নাই কিন্তু আমি শপিং করে ফেললাম, করার সাথে সাথে এই যে কিছুটা মুড ভালো হয়ে গেল কিছু সময়ের জন্য। কিন্তু ওইটা আবার যখন মানে ড্রেস কেনার পরে দেখা যাবে যে 24 ঘন্টা পরে যে আমার মনে হয় যে আমি এতগুলো জিনিস কেনই বা কিনলাম, কিন্তু ওই মোমেন্টটা কিন্তু আমার খুব ভালো লাগতেছিল। তো বিষয়টা কিন্তু এরকম। এখন কথা হলো যে এটা এখানে নৈতিকতার প্রশ্ন আসবে, যে এটা কতটুকু নৈতিক যে আমি জাস্ট বিকজ আমার বোর্ডম কাটানোর জন্য আমি জাস্ট কি করলাম, একটা কাউকে অনুমতি ছাড়াই, কারো অনুমতি না নিয়ে, এবং আমি জানি যে এখানে আনলে আমি যেমন সাফার করতেছি, হ্যাঁ যেহেতু জীবনটাই দুঃখময়, আমি যে সাফার করতেছি ওই বাচ্চাটাও সাফার করবে। এটা জেনে বুঝে আমি আসলে তাকে কেন এই নরকের ভিতরে নিয়ে আসলাম, জাস্ট আমার একটা সাইকোলজিক্যাল স্বার্থ, মানে নিজেরও একটা মানে ওই যে সার্টেন সময় একটা সুখ আর কি, যে হ্যাপিনেস বেসিক্যালি। যে তাহলে আমি কি আসলে ওই খুব মমত্ব ভালোবাসা থেকে কি আনলাম বাচ্চাটাকে, এটা আমরা দাবি করি, কিন্তু দাবিটা কতটুকু সঠিক? আমরা তো আসলে নিজের স্বার্থের জন্য, ওই পার্টিকুলার স্বার্থের জন্য তো আমরা বাচ্চাটাকে আনলাম। এক্স্যাক্টলি। হ্যাঁ, এবং অনেকে তো আসলে বাচ্চা নেয়ও যে যার অর্থনৈতিক অবস্থা ভালো না, তার পরিবেশ ভালো না, কোনো কিছুই ঠিক নাই দুনিয়ার, সে নিজেই ঠিক নাই, সে নিজেই ট্রমাটাইজড, সে একটা বাচ্চা নিয়ে আসতেছে। তার মানে কি তার ট্রমাটা, আর এখন তো বৈজ্ঞানিকভাবে কিন্তু এটা বলা হয় যে পুরুষ এবং মাতার, বিশেষ করে আমি পুরুষেরটাই দেখছিলাম যে ওই শুক্রাণু জিনের ভিতর যেটা থাকে, ওই শুক্রাণুতে যে টেন্ডেন্সি গুলো থাকে আর কি, ওটা প্রজন্ম পরবর্তী বাচ্চার ভিতরে ট্রান্সফার হয়। হ্যাঁ, তার মানে এই যে আমি জেনে শুনে যে ট্রান্সফার গুলো করলাম, তাহলে ওই বাচ্চাটা তো যখন জন্ম হবে এরকম ভাবে অনেক অটিস্টিক বাচ্চা জন্ম হয়ে যায়। কেন? মা সচেতন না, বাবা সচেতন না, খাবার দাবারের ঠিক নাই, তার পরিবেশ ঠিক নাই, কিন্তু একটা বাচ্চা নিয়ে বসে আছে। কেন? কারণ বাচ্চাটা হলো তার একটা ট্রফি। তো আমি সামথিং একটা ট্রফি আনলাম, কারণ আমার জীবনে ওরকম কোনো মিনিংফুল কিছু করার নাই, বাচ্চাটাই হলো আমার আলটিমেট মিনিং। এক্স্যাক্টলি। মানে তখন মানে কখন এই জিনিসটা হয় যে আমি প্রায় সময় দেখছি যে মানে হাজব্যান্ড ওয়াইফ হচ্ছে একা থাকতেছে, তো তখন হচ্ছে যে মানে ওদের মধ্যে যেই প্রেম ভালোবাসাটা থাকে, তো একটা সময় যাওয়ার পর হচ্ছে যে ওরা ওই জিনিসটা হচ্ছে যে মানে কিছু একটা মিসিং থাকে ওদের মধ্যে, তো একটা মিসিং জিনিসটা ক্রিয়েট হয় ওদের মধ্যে। দেন হইতেছে যে ওরা তখন ডিসাইড করে যে আচ্ছা আমরা একটা বাচ্চা নিতে পারি। বাচ্চা নেওয়ার পর চিন্তা করতে পারে যে আচ্ছা বাচ্চা নেওয়ার পর হচ্ছে যে আমাদের মনে হয় এই জিনিসটা মানে দূর হয়ে যাবে, যে মিসিং জিনিসটা বা যে জিনিসটা খুঁজতেছে, যে কোন জিনিসটা আমার নাই। সো এই নাই জায়গাটা থেকে তো হচ্ছে যে মানে
এটা তো বেসিক্যালি হচ্ছে, আচ্ছা এখানে আরেকটা কোশ্চেন আছে আমার। কোশ্চেন হচ্ছে যে যখন মানে বাচ্চা নেওয়া হয় বা বাচ্চা যখন পৃথিবীতে আসে, তো বাবা মা তো হচ্ছে আমরা প্রায় সময় দেখি বাবা মা তো হচ্ছে বাচ্চাকে অনেক প্রায়োরিটি দেয়, অনেক আদর ভালোবাসা সব কিছুই দেয়। হ্যাঁ, এটাও হয় সমাজে আছে যে আমরা দেখি যে অনেক বাবা মা কেয়ার করে না, সো এটাও হইতেছে। বাট যারা কেয়ার করতেছে বা যারা বাচ্চাকে ওইভাবে ট্রিটমেন্ট করতেছে, ইভেন আপনি যেটা বললেন যে বৈজ্ঞানিকভাবে যে জিনিসটা হচ্ছে যে ট্রমা ট্রান্সফার হয়। ট্রমা ট্রান্সফার, ইভেন আমি একটা আর্টিকেলও দেখছিলাম যে আপনার বাচ্চার মাকে যখন বাচ্চার মা যখন হচ্ছে মানে বাচ্চা কনসিভ করে, তখন হইতেছে যে আপনার ও মানে ওই মাকে বলা হয় যে আপনি হচ্ছে যে প্রোডাক্টিভ কিছু করেন, প্রোডাক্টিভ কিছু করেন, বা আপনি আপনার বাচ্চাকে যেভাবে মানে গড়ে তুলতে চান ওই সময়টাতে আপনি হচ্ছে ওইভাবে কিছু একটা করেন, কিছু একটা অ্যাকশন নেন, লাইক মানে আর্ট করা, গান করা, তারপর হচ্ছে যে আরো অনেক কিছু আছে। সো তখন ওই জিনিসটাও ওইভাবে মানে অনেকে যারা অনেক কনসার্ন থাকে তারা করে, যারা কনসার্ন থাকে না তারা তো করে না, স্বাভাবিক। তো এই যে সকল বিষয়টার মধ্যে মানে দুইটা জিনিস আমরা দেখতে পাইতেছি। একটা হচ্ছে যে অনেকে হচ্ছে যে আদর যত্ন ভালোবাসা সবকিছুই করে, অনেকে হচ্ছে যে আদর যত্ন ভালোবাসা করে না। সো এইটা আমরা কিভাবে মানে জিনিসটা বিচার করতে পারি, যে আমরা তো কাইন্ডা বিচারই করতেছি যে বাচ্চা নেওয়াটা ঠিক হবে কি হবে না। সো ওই ক্ষেত্রে ওই দুইটা জিনিসের ক্ষেত্রে আমরা কিভাবে এই জিনিসটা বিচার করতে পারি? হ্যাঁ, অনেকে যত্ন নেয়। এখন অ্যান্টিনাটালিজমের প্রেক্ষাপট থেকে দেখলে তারা টোটালি এটা ডিনাই করবে যে নৈতিকভাবে বাচ্চা আনাটাই উচিত না। কারণ প্রথমত বাচ্চা এসে যদি বলে আমাকে তুমি কেন আনছো, এটা কোনো উত্তর নাই। যদি বলি যে কেন আনছে, আমি যদি এটা মাথা চুটে যদি চিন্তা করি কেন আনছে, মানে এটা একটা পসিবল হইতে পারে যে আসলে আমিও বুঝি নাই যে তুমি কেমনে চলে আসছো। যদি আমি অনেস্টলি বলি, অনেকে এটা এড়ায় যেতে চায়, এটা কিন্তু অনেক কমন কোশ্চেন, আমি কিভাবে আসলাম। এখন বাবা মাকে বলবে যে আচ্ছা আমরা একটা রোমান্টিক সম্পর্ক, রোম্যান্স করতেছিলাম, ইন্টিমেসি করতেছিলাম, ওইভাবে তুমি চলে আসছো। তো তখন বাচ্চা যদি খুব কিউরিয়াস এনাফ হয়, তো সে তখন বলবে যে তুমি রোম্যান্স করতেছিলা, এগুলো করতেছিলা, তাহলে ওটা তো তুমি করতেছিলা, কিন্তু তাহলে আমাকে তুমি কেন আনছো? উদ্দেশ্যটা কি ছিল? আর যদি আমি বলি যে আমি জানি না আসলে উদ্দেশ্যটা কি, তখন তো এখানে একটা মানে ওই বাচ্চা তো তখন আরো বেশি কি হয়ে যাবে যে মানে কি ধরনের একটা উদ্দেশ্যহীন তুমি আমাকে এনে ফেলছো ওই জায়গায়। হ্যাঁ, তো এরকম একটা কোশ্চেন চলে আসে। তারপরে আবার কেউ যদি বলে যে না তোমাকে আনছি আমরা ভালোবেসে আনছি, ভালোবাসার একটা ইয়েতে আনছি, তখন সে কোশ্চেন করবে। সে যখন বাইরের দুনিয়াতে যাবে, তো তুমি না আমাকে বলছিলা, কারণ ছোটবেলার জিনিসগুলো কিন্তু পরে বড় হইলে কিন্তু হিট করে যে তুমি না বলছিলে যে ভালোবাসার কারণে আনছো, আমাকে ই করছো, তাহলে তুমি এত যন্ত্রণা কেন তাহলে দুনিয়ায়? আমি এই যে বাইরে গেলে দেখি যে ধুলাবালি, আমার তো শরীরে যন্ত্রণা হচ্ছে, আমার কেন যন্ত্রণা হচ্ছে? এখন তো আমি তোমার নামে কেস ঠুকে দিতে পারি। মানে বাচ্চা ছোটবেলায় একটু নিজের সেলফ সেন্টার থাকে আর কি। না, এইটা তো আমরা দেখি সেলফ সেন্টার থাকে না একটা বাচ্চাকে যতই মনে করে সে মাসুম, কিন্তু না, সে যখন 1-2 বছর হয়ে যায় তখন থেকে সে সেলফ সেন্ট্রিক থাকে। হ্যাঁ, সেলফ সেন্ট্রিক না হলে তো সে সার্ভাইভই করতে পারবে না। রাইট, এই স্বার্থটা তার থাকবে। কিন্তু এই জিনিসটা তো প্রকাশ করে না, কারণ হচ্ছে নানা রকমের চাপ থাকে। তো মানে আছে না যে হ্যাঁ, মানে আপনি যেটা বললেন যে সেলফ সেন্ট্রিক থাকে, এটা আসলে সত্য যে ও তো আলাদাভাবে ঘুরতেছে, তাই না? ও তো বড় হচ্ছে, সময় যাচ্ছে, ও নিজে বড় হচ্ছে। সো ওর যে বড় হওয়ার সময়টা, এটা তো ও ওর মতো করে যা এক্সপেরিয়েন্স করতেছে। হ্যাঁ, আমরা জিনিসটা দেখি না, বেসিক্যালি ওরা প্রকাশ করে না, আমরাও দেখি না জিনিস, আমরা বুঝতেও চাই না। বাট ও নিজে একা কিন্তু অনেক কিছু এক্সপেরিয়েন্স করতেছে। সো ওর আলাদা একটা চিন্তা ভাবনা তৈরি হয়। হ্যাঁ, কিভাবে এক্সপেরিয়েন্স করতেছে এটাও মুশকিল। এই জন্য তো এই যে চাইল্ড সাইকোলজি, হ্যাঁ, অনেক মনোবিজ্ঞানীরা তো এই চাইল্ড সাইকোলজি নিয়ে তো অনেক কাজ করছে, যে আসলে বাচ্চাগুলোর ডেভেলপমেন্টগুলো আসলে কিভাবে, এটা নিয়ে আবার ডেভেলপমেন্টাল সাইকোলজিস্ট যারা এই ফিল্ডটা নিয়ে কাজ করে তারা কাজ করতেছে এগুলো নিয়ে দেখে যে একটা বাচ্চার আসলে কিভাবে গ্রোথ হয়। কারণ কি, একটা বয়সের পরে না আমরা আসলে বুঝি না যে আমাদের শিশুকালটা কেমন ছিল, আমরা কিন্তু ভুলে যাই
যে আচ্ছা আমাদের কিভাবে কিভাবে হয়েছিল। তো এই সাইকোলজিস্ট তো এটাই করে যে ট্রমা দেখে যাচ্ছে তার শৈশবে কি কি ইভেন্ট গুলা হয়েছে, যার কারণে কি কি ট্রমা তার ভিতরে ছাপ ফেলছে, তো ওটা বড় হয়ে কিন্তু ওই জিনিসগুলো কিন্তু থেকে যায়। তো আমরা দেখা যায় কি সবাই আমরা ট্রমাটিক চাইল্ডের মধ্যে থাকি, আমাদের সবারই যত ভালো পজিশনেই থাকি, আমাদের যত অর্থনৈতিক সমৃদ্ধি থাকুক না কেন, আমরা কোনো না কোনো দিক দিয়ে আসলে একটা ট্রমাটাইজ হয়ে যাই, যত টাকা পয়সা থাকবো আমাদের। তো এই যে ফান্ডামেন্টাল একটা জিনিস না, তো এই জায়গায় যে তখন অ্যান্টিনাটালিস্টরা বলবে যে আসলে তুমি বাচ্চাকে কিভাবে ভালো রাখতেছো বা খারাপ রাখতেছো এটা বিষয় না, মানুষের জন্মদান বাদ করে ডাইরেক্ট অস্তিত্ব বিলুপ্ত করে দেওয়া উচিত। কারণ কি, হ্যাঁ এটা একটু খুব ডেঞ্জারাস ফিলোসফি বলা হয় এই কারণে, কারণ অনেকে যারা বিজ্ঞান চর্চাও করে তাদের পক্ষে এটা মানে ওই জায়গাটাতে আসাটা একটু টাফ হয়ে যায়। কারণ কি, এখানে তুমি একটা জাতি বিলুপ্ত মানে ফেজ আকারে বিলুপ্ত করতে বলতেছো। মানে এখন অনেকে বলতে পারে যে জাতি বিলুপ্ত করে দিবে মানে মানব জাতি মারা যাবে, এটা একটু আত্মবিধ্বংস হয়ে গেল না, তার মানে কি সবাইকে আমি সুইসাইডের পারমিশন দিতেছি? ব্যাপারটা এরকম না। কেউ যদি বাচ্চা না নেয়, মানুষ অটোমেটিকলি পিসফুলি গায়েব হয়ে যাবে দুনিয়া থেকে। এবং তাদের লজিক হলো যে মানুষের অস্তিত্ব বা এই যে মানব অস্তিত্ব, এটা নিয়ে তো বড়াই করার কি আছে? আসলে মানব অস্তিত্ব হয়ে দুনিয়ার কি উন্নতি সাধন করছে? মানুষের কারণে আজকে 70% প্রজাতি নাই হয়ে গেছে, জোনাকি পোকা দেখা যায় না, হ্যাঁ অনেক পশু পাখি বিলীন হয়ে গেছে, সমুদ্র নষ্ট হয়ে যেতেছে। বরঞ্চ মানুষের জন্য এই গাছপালা পশু পাখি যেগুলো আছে এটা সার্ভাইভ করতে পারতেছে না। মানুষের জন্য কারা সার্ভাইভ করতেছে? এট বেস্ট গরু, ছাগল, ভেড়া, মুরগি, বিড়াল, এরা একটু মানুষের প্রতি একটু অভ্যস্ত হয়ে গেছে। তো ওরাও মানুষ। তুমি যদি দেখো যে বিড়াল মানুষের সাথে থাকতে থাকতে তারাও মানুষের ট্রেড পাওয়া হয়েছে, তারা এসি ছাড়া চলতে পারে, অসুস্থ হয়ে যায়। কিন্তু বুনো বিড়াল কিন্তু কখনো এরকম ট্রেড নাই, তারা সেলফ সাফিসিয়েন্ট, তারা নিজেদের মতো করে সার্ভাইভ করতেছে, তাদের আলাদা মেকানিজম আছে, ইকোসিস্টেম আছে। বাট যে মানুষের খপ্পরে পড়ছে তখন দেখা যায় যে তারাও আসলে আরামপ্রিয় হয়ে যেতেছে, তারা আধুনিক হয়ে যেতেছে, পোস্ট মডার্নিস্ট বিড়াল হয়ে যেতেছে, হ্যাঁ মডার্ন বিড়াল হয়ে যেতেছে, মডার্ন কুকুর হয়ে যেতেছে। এটা আমি দেখছি আসলে। আমার বাসায় কয়েকটা বিড়াল আছে, ওরা তো বাইরে থেকে আসে, হ্যাঁ বাইরে থেকে বাসায় এসে খায় আবার চলে যায়, নিজের মনে পুরো স্বাধীন, নখ টুকু কাটা হয় না। বাট আমি যখন ওই বিড়ালকে ইনজেকশন দেওয়ার জন্য বিড়ালকে নিয়ে গেছিলাম, তখন দেখলাম ওখানে আরো অনেক মানে বিদেশি বিড়াল ছিল, মানে পার্সিয়ান টাইপের বিড়াল গুলো ছিল। তারা খুবই সাফার করতেছিল, কারণ সবসময় এসিতে থেকে অভ্যস্ত, তারা এই গরমে নিতে পারতেছিল না, জিনিসটা অ্যাডজাস্ট করতে পারতেছিল। তো আমি তো দেখতেছি যে মানুষরা আসলে কি করছে আসলে এই জায়গায়, মানুষ মানে অ্যান্টিনাটালিজমের যারা এটা নিয়ে চর্চা করে তাদের পক্ষ থেকে লজিক হইলো যে মানুষ আসলে কি করছে, কেন আমার জন্ম দিয়ে আসলে বাড়াইতে হবে? আমাদের ইতিহাস ঘাটলে তো দেখা যায় খালি মারামারি, কাটাকাটি, খুনাখুনি, জায়গা দখল, ভোগ দখল, স্বার্থপরতা, এইগুলোরই ইতিহাস। এবং এখন তো এভলিউশন চর্চাগুলো ওখানেও তো পাওয়া যায়। রিচার্ড ডকিন্স বললে তো দেখা যায় যে ওখানে সেলফিশ জিন, হ্যাঁ। তো এরকম স্বার্থপরতার জিনিস। এবং আমরা যদি নিঃস্বার্থপরতার যদি দেখি যে একটা নিঃস্বার্থপর ব্যাপারও যদি থাকে, ওটার পিছনে আমাদের একটা গোষ্ঠীগত স্বার্থ আছে বা মানব জাতিগত স্বার্থ আছে, টিকে থাকার স্বার্থ আছে। তখন কথা হলো যে টিকে থেকে আমাদের কিভাবে বেনিফিট হয়েছে, হ্যাঁ। তো তখন ধ্বংস করতেছি পৃথিবীর, হ্যাঁ আমরা ধ্বংস করে ফেলতেছি না, বা আমাদের কারণে এখন মানব সৃষ্ট দুর্যোগ হচ্ছে, প্রাকৃতিক সৃষ্ট দুর্যোগ না, কিন্তু এটা মানব সৃষ্ট দুর্যোগ। তো এই যে দুর্যোগগুলো হচ্ছে জিনিসগুলো, তাহলে এরকম ঝামেলা না করে, এই অস্তিত্বের বোঝা না টেনে, আমরা যদি জাস্ট জন্মদান না করে শেষ জীবনটা যদি কাটিয়ে যাই আরাম করে, কারণ যার বাচ্চা আছে তার দায়িত্ব আছে না, আমি জন্ম দিছি, আমার পেটের থেকে জন্ম হয়েছে, আমার বীর্য থেকে জন্ম হয়েছে, তার মানে কি এখন দায়িত্বটা আমার একে মানুষ করতে হবে। একটা বাচ্চা মানুষ করা যে কি পরিমাণ মানে খাটুনি এবং কি পরিমাণ অর্থনৈতিক জিনিস এই বাচ্চার পিছনে ঢালতে হয়, ওটা হিসাব কিতাব করতে বসলে মাথায় বাজ ভেঙে পড়বে। তখন মনে করো যে ভাই দরকার নাই, বাচ্চা আনারই কোনো প্রয়োজন নাই, কারণ অনেক টাকা, ওই টাকাটা নিজের জন্য জমায় রাখলে, হ্যাঁ সে একটা ভালো লাইফ লিড করতে পারে। এবং ওই টাকাটা দিয়ে সে যদি অন্য কিছু করে, সে সমাজের আরো অনেকের বেনিফিটের কাজ করতে পারে। আর আমি মনে করি যে এখন লজিক দিতে পারে যে এটা তো ভাই আরেকটা স্বার্থ হয়ে গেল, তো আমাদের নিজের স্বার্থের জন্য
তুমি কি করতেছো, কিন্তু না, অনেকে বাচ্চা জন্ম দেওয়ার পিছনে আরো অনেক কারণ থাকে। বাচ্চা জন্ম দেওয়ার পিছনে কি কারণ থাকে? আমার বংশ বাড়াবো, রাইট, আমি আসতাম সেখানে। হ্যাঁ, আমার আমি যদি বৃদ্ধ হয়ে যাই আমাকে দেখভাল করবে আমার বাবা। আবার রিলিজিয়াস একটা পয়েন্ট অফ ভিউ থাকে, রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থাকে। এইটা না, আরেকটা মেজর ইস্যু আছে এই জায়গায় আমাদের, বিশেষ করে বাংলাদেশে। আমাদের এখানে বাচ্চাটা নেয় হলো একটা মানে অর্থনৈতিক সিকিউরিটি হিসাবে। আচ্ছা, হ্যাঁ, কারণ আমাদের কিন্তু ওই বৃদ্ধাশ্রম বা আমাদের যখন ওল্ড এজ হয়ে যাবে, আমরা যখন মানে বৃদ্ধ হয়ে যাব, তখন কিন্তু আমাদের কিন্তু কোনো রাষ্ট্র কিন্তু তেমন কোনো দায়িত্ব নিবে না, ওরকম কোনো আমাদের কোনো কাঠামোই নেই। যেহেতু নিবে না, তাহলে আমি কি করব? আমার দেখভালের জন্য আমার ন্যাচারাল যে চিন্তা ভাবনা আসবে, মানে একদম স্বতঃস্ফূর্ত যে চিন্তা ভাবনা, সেটা হলো যে আমি আমার একটা বাচ্চা যদি জন্ম দেই, ওই বাচ্চাটা আমাকে অন্ধের যষ্টি হয়ে আমাকে শেষ জীবনে আমাকে কি করবে? সাপোর্ট দিবে। তার মানে ওই হলো আমার সরকার যে দায়িত্ব নেওয়ার কথা, ও আমার সেই দায়িত্ব নিচ্ছে। এই জন্য একটা বাচ্চা আমি নিব। এবং আমার শরীর ভাই, অন্য কে কি বলার, যা আসলে এটা বলো আমরা বলতে পারি এট বেস্ট। হ্যাঁ, জোর করার এখানে কিছু নাই। হ্যাঁ, বাট জিনিসটা এটা, কিন্তু চিন্তা করতে তো সমস্যা নাই। ব্যাপারটা হলো এরকম যে আমাদের যদি এখন বলা হয় যে না, বৃদ্ধ হইলে ভাই তোমাদের সমস্ত যেই ভাতা টাতা যা আছে সরকার বহন করবে, যেটা অন্যান্য উন্নত কান্ট্রিগুলোতে হয়, বহন করবে, এখন তোমরা ডিসিশন নাও। তখন কিন্তু দেখা যাবে যে অনেকেই বাচ্চা নিবে না, আবার অনেকে আছে যে নিবে, যেহেতু আমারটা বহন করতেছে তাহলে আমি আমার বাচ্চার জন্য ওটা ব্যয় করি। কিন্তু তখন কি হলো, বাচ্চার কোয়ালিটিটা হয়তো বা এখনকার থেকে আরেকটু বেটার হবে। কিন্তু বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট থেকে আসলে এমনি ঘনবসতিপূর্ণ এলাকা, মানুষ দিয়ে ভর্তি। তো এই মুহূর্তে আরেকটা নতুন প্রাণ আনাটা আসলে ওই বাচ্চার জন্য খুবই টাফ। এমনি মানুষ বাংলাদেশ ছেড়ে চলে যেতেছে, যে বাংলাদেশে থাকার উপযুক্ত জায়গা না, এরকম অবস্থা। তো এই জায়গায় আসলে আমাদের নিজেদেরই অনেক প্রবলেম আছে। তো আমাদের সমস্ত এনার্জি আসলে এই প্রবলেমগুলো সলভের দিকে ব্যয় করাটা উচিত, যদি আমি দেখি ওইভাবে। এইটাই সবচেয়ে বড় নিঃস্বার্থপর কাজ হবে। তারপরে যদি মনে হয় হ্যাঁ, তখন দেখা যাবে। চায়নার এই পলিসিটা ভালো লাগে। চায়না যদিও অ্যান্টিনাটালিজমের প্রেক্ষাপট থেকে বলে নাই, ও মানে এই উদ্যোগ নেয় নাই, ওরা করছে হলো অর্থনৈতিক প্রেক্ষাপট থেকে, যে যদি এখন বাচ্চা না আসে, ওরা কিন্তু একটা ওয়ান চাইল্ড পলিসি না, মানে শুরুর দিকে মনে হয় কোনো চাইল্ডই নিতে মানা করা হয়েছিল, এরকম কিছু একটা, বা ওয়ান চাইল্ড পলিসির একটা ইয়েতে ওরা গেছিল। কেন গেছিল? যাতে মানুষ কম হইলে যাতে কোয়ালিটেটিভ ভাবে একটা আগানো যায় ওই জিনিসটা। আসলেই তো তাই, যখন মানুষ কম হবে তখন কি হবে? জীবনের কোয়ালিটিটা বাড়বে। আর এখানে কি হয়, মানুষ মারা যায়, আমি জায়গা দিতে পারতেছি না, কোনো ভ্রুক্ষেপই নাই, মানুষের কোনো মূল্যই নাই, জীবনের কোনো মূল্য নাই। কেন, কিভাবে মূল্য থাকবে? এখানে এত মানুষ, যেটা ঢালাও ভাবে যত বেশি হবে ওটার মূল্য তত কমে যাবে। আমাদের এখানে মানুষ মরে গেলে দেখা যাবে যে মানুষ মনে হয় কি, মানে সাইকোলজিক্যাল আমি জানি না, এটা খুবই মানে এটা নিষ্ঠুর একটা চিন্তা ভাবনা হয়ে যাবে বা এরকমটা চলেও আসে মানুষের মনে, যে যদি অমুক জায়গায় যদি 10 জন মরে যায় তাহলে খারাপ লাগবে, কিন্তু এক সপ্তাহ পরে যা মনে হয় যা ভালো হয়েছে, দেশে 10 জন মানুষ কমে গেল, জায়গা খালি জায়গা খালি হয়ে গেল। তার মানে মূল্যটা কোথায়? তো যেখানে আমার জীবনের মূল্য নাই, ওখানে আমি কেন আর একটা বাচ্চা এনে জাস্ট বিকজ অফ আমার নিজের কিছু সাইকোলজিক্যাল স্বার্থ, অর্থনৈতিক স্বার্থ, হ্যাঁ, ওইটার কারণে বাচ্চা আনবো? আমি যদি আরেকটু লজিক্যাল হই, কি গ্যারান্টি আছে এই স্বার্থপর, এই ঘনবসতিপূর্ণ এইরকম একটা এনভায়রনমেন্টে একটা বাচ্চা সুস্থভাবে বেড়ে উঠবে এবং ওই বাচ্চাটা বড় হয়ে আমাকে দেখভাল করবে? এটার কোনো গ্যারান্টি আছে? এটার গ্যারান্টি না। এখন তো দেখি যে বাবা সন্তানকে চেনে না, সন্তান বাবাকে চেনে না। এটা সর্বক্ষেত্রে সত্যি না, কিন্তু এরকম এক্সাম্পল তো আছে, অস্বীকারও তো করার উপায় নেই। হ্যাঁ, অবশ্যই। তো মানে জিনিসটা কি, আমার কাছেও তাই লাগে যে মানে আমার কাছে মনে হয় যে বেসিক্যালি মানে যে বাচ্চা নিতে চায়, তো ওর তো আগে নিজেরও একটা দায়িত্ব আছে, মানে দায়িত্ব, আমার নিজের দায়িত্ব। আমি নিজে সুস্থ না, হ্যাঁ, আমার নিজের আছে ট্রমা, আমার নিজের ফ্যামিলি ঠিক নাই, ফ্যামিলির সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং ভালো নাই। এটা নিয়ে অনেক জেনজি আছে যে একটু টেনশনে থাকে। তাদের টেনশনটা কি? তাদের টেনশন হইলো যে আমার তো এখন মানে ক্যারিয়ার একটা বানাতে হবে, টাকা পয়সা কামাতে হবে,
এদিক দিয়ে আবার অর্থনীতির অবস্থাও করুন, তাহলে এই যে আমার সমাজের যে একটা দায়িত্ব আছে, মানে আমার বিয়ে করতে হবে, আমার একটা বাচ্চা নিতে হবে, আবার বিয়ে শাদী না করলে আবার মেয়েটাও পাওয়া যাবে না, এই যে একটা ক্রাইসিস, হ্যাঁ, বাচ্চা কাচ্চা নিতে হবে, ওটা নিয়ে বাচ্চা মানুষ করতে হবে, এটার জন্য একটা প্ল্যানিং করতে হবে, ওই প্ল্যানিং করতে গেলে এত টাকা। আর আমি এখন চাকরি বাকরি করি, 10,000 12,000 টাকার চাকরি, এটা আমি কার পার্সপেক্টিভ থেকে বলতেছি? ধনী থেকে ধনীদেরও টেনশন, হ্যাঁ বাংলাদেশ তাদেরও টেনশন যে সম্ভব না, তাহলে গরিবদের কি অবস্থা? তো এই যে টেনশন, এটা তার ভিতরে একটা বার্ডেন ক্রিয়েট করে, কারণ সামাজিকভাবে তার একটা দায়িত্ব আছে। আচ্ছা, এখন আমার একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা হলো, সমাজ যখন আমাকে বাচ্চা নিতে বলে, আচ্ছা আমার বাচ্চার দায়িত্ব কি সমাজ নিয়ে নেবে? আমার বাচ্চাকে কি তারা ওই যে বাচ্চার জন্য যে দুধ লাগে, চিকিৎসা হলে যে এইটা লাগে, এটা কি আমাকে ফ্রি দিবে? তাহলে তারা আমাকে যে চাপ দিবে, আমার তাহলে সমাজের চাপে কেন বাচ্চা নিতে হবে? অনেক কিছু সমাজের চাপে বাচ্চা নেয়, কিন্তু আমি তাদেরকে কোশ্চেন করতে চাই, তোমরা এটা নিয়ে ভাবো না কেন? তুমি যে সমাজের চাপে বাচ্চা নিবে, তোমার বাচ্চার দায়িত্ব কি সমাজ নিবে? কোনো ফ্রি কোনো সুযোগ সুবিধা দিবে না, তোমার বাচ্চার দায়িত্ব তোমার নিতে হবে। এক, রাষ্ট্র কি আমার বাচ্চার দায়িত্ব নিবে? অনেক উন্নত কান্ট্রিতে আছে যে বাচ্চা তোমার বাচ্চার জন্য আলাদা ভাতা দেয়, যে এই বাচ্চা 18 বছর পর্যন্ত ভাতা পাবে, মানে ফ্রি, হ্যাঁ, শিক্ষা দীক্ষাও ফ্রি। আর আমাদের এখানে সরকারি পড়তে গেলেও তো টাকা পয়সা দিয়ে পড়তে হয়, ন্যূনতম দিয়ে হইলেও পড়তে হয় আমাদের, হ্যাঁ, ফিটি দিয়ে পড়তে হয়। তাহলে এখন আমার বাচ্চার দায়িত্ব সরকার নেবে না, আমার বাচ্চার দায়িত্ব সমাজের মানুষ নেবে না, আমার বাচ্চার দায়িত্ব আমার প্রতিবেশী নিবে না, কেউ নিবে না, নিতে হবে কার? আমার। তাহলে আমার যদি আমার বাচ্চার দায়িত্ব যদি কেউ না নেয়, আমারটা যদি আমাকেই নিতে হয়, তাহলে ভাই আমি বাচ্চা নিব কি বাচ্চা নিব না, এটা আমার উপর ছেড়ে দেওয়া বেটার না? অবশ্যই। এবং আমি তখন এইভাবেই সিদ্ধান্ত নেব যে আমি সমাজ, রাষ্ট্র, মানে যত ধরনের প্রভাব আছে সমস্ত কিছু বাদ দিয়ে আমি চিন্তা করবো যে আমি কি বাচ্চা নেওয়া উচিত কি উচিত, অ্যাটলিস্ট এই পজিশনটাতে আমার আসা দরকার। এখন আমি যদি সমাজের চাপে হয়ে যায় যেটা বাচ্চা নিয়ে নেয়, দিন শেষে কি হবে? যখন আমি বাস্তবতা যখন দেখবো, বাস্তবতাতে গিয়ে যে আমার রাষ্ট্র আমার দায়িত্ব নিচ্ছে না, সমাজ নিতেছে না, হ্যাঁ, ইভেন আমার যদি একটা ওয়াইফ থাকে, সে যদি আমার উপর ডিপেন্ডেন্ট হয়, আমার ওয়াইফও নিবে না, আমার ওয়াইফ আমার বাচ্চা টেক কেয়ার করবে, কিন্তু ওয়াইফ ওইরকম ভাবে ফাইন্যান্সিয়ালি নিবে না, নিতে হবে কার? একজন পুরুষ হিসেবে, পুরুষের প্রেক্ষাপট থেকে যদি দেখি, পুরুষের নিতে হবে। তখন কি লজিক্যাল চিন্তা ভাবনা আসতে পারে, কেন আমি তাহলে বাচ্চা নিব? আমি কি আদৌ কি নিয়ে আসলে কি করব? তখন এরকম আসে না যে তখন কিন্তু দেখা যাবে যে আর বাচ্চা আমি নিতে পারবো না। এবং ইকোনমিক্যাল কারণে এখন অনেকই জায়গায় দেখা যাবে যে অনেকে আর বাচ্চা নিবে না, চেয়েও নিতে পারবে না। হ্যাঁ, ফাইন্যান্সিয়ালি তো ওইভাবে মানে ফ্রি না, কিন্তু সে তার ভিতরে একটা গ্লানি নিয়ে ই করে, যে বাচ্চা নিতে পারলাম না, সবার তো বাচ্চা আছে, মানে একটা ট্রফি হিসেবে কেন চিন্তা করা হবে যে আচ্ছা বাচ্চা জন্ম দিলেই আসলে একটা জীবনে একটা মহৎ কিছু করে ফেললাম? কেন, হোয়াই নট যে একটা কেউ যদি কোনো সমাজের যদি কোনো গ্রেট কিছু করে, ওইটা কেন আমরা সেলিব্রেট করি না? কেন বাচ্চা হইলে আমার সেলিব্রেট করতে হবে? এক্স্যাক্টলি, মানে কেন গর্ভজাত সন্তানকেই আমার সেলিব্রেট করতে হবে? কেন ব্রেন চাইল্ডকে আমি কেন সেলিব্রেট করতে হবে? যেমন কেউ যদি একটা কবিতা লেখে, ওটাও তো তার একটা সন্তান। কেউ যদি একটা আর্ট করে, ওটা তো একটা তার সন্তান। কেউ যদি সমাজে যদি সিগনিফিক্যান্ট যদি কোনো জায়গায় অবদান রাখে, বিজ্ঞানমূলক কোনো গবেষণা করে, ওইটাও তো তার একটা সন্তান স্বরূপ। তো ওইটাকে কেন আমরা সেলিব্রেট করি না? আমরা কেন এটাকে এত মাহাত্ম্য দিই? এই মাহাত্ম্য দেওয়ার জিনিসটাই হলো মানে একটা ফালতু জিনিস। মাহাত্ম্য জিনিসটা তো দরকার নেই আমাদের। আমার কাছেও মানে এই জিনিসটা আবার কিছু ক্ষেত্রে আমি জিনিসটা দেখি যে এইভাবে, মানে আমি দেখি না, বেসিক্যালি আমি দেখতেছি আর কি, সমাজে যারা মানে আছে, সো তাদের ক্ষেত্রে দেখি আপনার এই অনেকে হচ্ছে যে মানে সুখে যে মানে সার্টেন যে একটা সুখ থাকে, এই সুখটা পাওয়ার জন্য যে বাচ্চাটা নিতেছে, ওই যে বললাম সুখ ক্ষণস্থায়ী, দুঃখ হলো দীর্ঘস্থায়ী। এবং লজিক্যালি আমরা দুঃখ চাই না। হ্যাঁ, আমরা দেখো, আমি যদি একটা এক্সাম্পল দিই, আমার হাত যদি এখন আমি আগুনে ফেলে দিই, আমার যে পুড়ে যাবে, ওইটা আমার কাছে সবচেয়ে বেদনাদায়ক লাগবে না? আমাকে যদি বলা যায় তোমার হাত আগুনে থাকবে কিন্তু এবং তোমার একটা খুব সুন্দর একটা লোভনীয় একটা স্বাদের একটা আইসক্রিম দেওয়া হবে, তুমি কোনটা চুজ করবা? মানে আগুন থেকে হাত উঠানোটা চুজ করবে, না তুমি আইসক্রিম খাইতে থাকবা, আগুনটা হাতে থাকবে? বেশিরভাগ মানুষই চিন্তা করে যে ভাই আমার আগে আইসক্রিম আর দরকার নেই, ওটার বাদ, আইসক্রিম পরে খাইতে হবে, পরে খাইতে হবে, আমার আইসক্রিমও লাগবে না, আমার খালি আগুনটা থেকে মুক্তি চাই। হ্যাঁ, তো এটার একটা প্রাইম এক্সাম্পল হলো গার্লফ্রেন্ড যদি খুব টক্সিক হয় বা বয়ফ্রেন্ড যদি খুব টক্সিক হয়,
তখন সে চিন্তা করে ভাই আমার প্রেমের সুখ লাগবে না ভাই, অনেক সুখ পেয়ে গেছি ভাই, আমার কোনো ধরনের সুখ লাগবে না, আমি এ আমার জীবন থেকে চলে যাবে, কেমনে যাইবো, আমি এর থেকে বাঁচতে চাই। এটাই হলো আমার সবচেয়ে বড় সুখ। এটাই কিন্তু হইতেছে এখন। হ্যাঁ, এটাই আমার সবচেয়ে বড় সুখ। আমার ওই সব সম্পর্কের ভাই অনেক রোমান্টিসিজম হয়ে গেছে ভাই, এনাফ ইজ এনাফ, আমার লাগবে না ভাই। বুঝে একটা রিয়েলিটি চেক আইসা পড়ে। হ্যাঁ, তো ওইটাই। এবং আমি একটা রিপোর্টে পেলাম অনেকেই দেখা যাবে যে 45% সামনে যে নারীরা আছে তাদের নাকি মানে এই যে নারীরাও তো এখন কাজকর্ম করতেছে, তো ওখান থেকেও দেখা যাবে যে সন্তান হবে না। আচ্ছা, হ্যাঁ, আবার অনেক পুরুষেরও নাকি দেখা যায় যে ওই শুক্রাণু স্পার্ম কাউন্ট কমে যাচ্ছে। এটার কারণ কি? এটার কারণ কিন্তু এইসব কোনো মতাদর্শ না, এটার কারণ হলো পরিবেশটাই এমন হয়ে গেছে। আগের ওই পরিবেশ নাই, এখন পরিবেশ অনেক পাল্টে গেছে আর কি। আধুনিক সমাজের কারণে দেখা যায় যে আমরা আগের মতো হয়তো বা ওই লাইফে চাইলেও এখন আর ওরকম ভাবে ব্যাক করা সম্ভব না, কারণ আমরা যা ড্যামেজ আমরা ধ্বংস করে আমরা যা ড্যামেজ করার অলরেডি ড্যামেজ করে ফেলছি। এটা তো পুনরায় তো ওই জায়গাতে যে এখন আমরা যদি বলি যে না আমরা এখন ওইরকম করবো, এটা করবো, সেটা করবো, খাবার দাবারই তো ঠিক নেই, মাইক্রোপ্লাস্টিক ঢুকে গেছে, এইগুলো এটা ঢুকে গেছে, সেটা ঢুকে গেছে। এখন যদি আমরা এটাকে রিবিল্ডও করতে চাই, রিবিল্ড করার সবচেয়ে ভালো পন্থা হলো মানুষ নাই আনা। যদি আমরা পরিবেশ নিয়েও সচেতন হইতে চাই, এটা সবচেয়ে বেস্ট এক্সাম্পল হচ্ছে মানুষ না। কারণ একটা মানুষ যে পরিমাণ কার্বন নিঃসরণ করে, আর একটা তার মানে আমি যদি আর ওই মানুষ থেকে আরেকটা মানুষ আসার সম্ভাবনা আছে। এবং ও নট অনলি কার্বন, ওই মানুষটা যদি এই ভোগবাদী কালচারের ভিতরে যদি ইউজ টু হয়ে যায়, হ্যাঁ, তো ও আরো কনজিউম করবে, ওরা বাচ্চা এলো, ওর বাচ্চা আরো কনজিউম করবে, এবার পুরো কনজিউমে একটা গ্যাং তৈরি হয়ে যাবে। তখন কি হবে? আরো লুটপাট, আরো ধ্বংস। কারণ আমি যদি পরিবেশের কনসার্ন রাখি, আমার বাচ্চা না, এটা এখানে লজিক্যাল হচ্ছে না। এবং অ্যান্টিনাটালিস্টের একটা মতাদর্শ হিসেবে আরেকটু ফার্দার এক্সট্রিমে যায় যে যেহেতু দুঃখ আমাদের পছন্দ না, এই দুঃখের কমপ্লিট বিনাশ করে ফেলবে। কমপ্লিট বিনাশ কিভাবে? পুরো মানব জাতি বিলীন হয়ে গেলে সে প্রবলেম সলভ। খুব সিম্পল। অনেক সময় মনে হয় না যে ভাই আল্লাহ কেন আমাকে এই দুনিয়ায় তুমি আনছো, আমরা নিয়েই না। হ্যাঁ হ্যাঁ, এটা তো পার্মানেন্ট সলিউশন। মৃত্যু মানে গায়েব, টোটাল। হ্যাঁ, তো এখন যদি কেউ যদি চলে যায়, গেল, চলে গেল। মানে এখন কথা হলো যে এটাকে আমি মানে সুইসাইড করে করে যাব না, নর্মাল প্রসেসে যাবে। আমার যতদিন আমার হায়াত আছে, আমি খাবো দাবো, যতটুকু আছে জীবনটাকে কৃতজ্ঞ চিত্তে বরণ করে নেব, চলে যাব। আমার কোনো প্রজন্ম আসবে না। এরকম করে যদি সবাই ফলো করে, বলতেছি না যে সবারই ফলো করতে, আমি কনসিকুয়েন্সটা বুঝিয়েছি, সবাই যদি ফলো করে সবাই চলে যাবে। অমনি করে চলে গেলে কি হবে? রাস্তা ফাঁকা হয়ে যাবে, আবার গাছপালা যা আছে তারা, কেন মানুষের আগে তো গাছপালা ছিল, গাছপালা অনেক পুরনো মানুষের, তো ওরা ওদের মতো করে নেবে, মানুষের কোনো দরকার নেই। বা অন্য কোনো প্রজাতি আসলে তারা থ্রাইভ করুক। ডাইনোসররা নাই এখন, ডাইনোসররা ভালো আছে না, ভালো আছে কিনা আছে এটা বিষয় না, ডাইনোসররা নাই, এটা হ্যাঁ। তো এটা হলো তাদের লজিক। কারণ এই লজিকটা আসলে মানে খুব ভাঙা টানা, খুব টাফ হয়ে যায় আসলে, কারণ এটা এতটাই মৌলিক জায়গাতে হিট করে না অ্যান্টিনাটালিজমের জায়গাটা। দুঃখ একটা, আর হলো অনস্তিত্ব, যে আমরা যদি নাই হইতাম তাইলে তো জিনিসটা ছিল। হ্যাঁ, এটাকে আবার অন্যভাবে কাউন্টার দেওয়া যায়। আবার অনেক মানে অনেক বড় বড় ফিলোসফার তো বলে যে এই দুনিয়া যদি আমি না দেখতাম তাহলে এই সুখ কিভাবে দেখতাম। যেমন জীবানন্দ তো হচ্ছে যে অস্তিত্ব আছে দেখে অনস্তিত্বের বোধ হয় না। হ্যাঁ, এটা একটা লজিক দেয় অনেকে। হ্যাঁ, আবার অন্য একটা জিনিসও আছে, বোর্ডম থিওরি। মানে বোর্ডমটা আমার কাছে বেসিক্যালি মনে হয় যে যদি কিছু যদি না থাকে, হ্যাঁ, কিছু যদি না থাকে তাহলে সবই যদি নাই হয়ে যায়, তাহলে এরকম থম্মার অবস্থা আসলে কতক্ষণ, এটা কেমন যেন একটা লাগে না, অস্বস্তি। হ্যাঁ, এরকম তো পছন্দ করে না। এখন এখানে আবার অ্যান্টিনাটালিজমের বিষয়টা হলো যেমন দেখো, এখন আমরা আছি, হ্যাঁ, ডাইনোসররা নাই, তো কেমন হয় আমরা নাই বাকি সবাই থাকুক না। সব নাই মানে যে সব নাই হয়ে যেতেছে বিষয়টা এমন না, কিছু তো থাকতেছে, কিছু তো অস্তিত্ব থাকে, কিন্তু আমরা নাই হয়ে যাই। আমরা আর এই স্টেজে পারফর্ম করতে চাচ্ছি না। সচেতন ভাবে যদি আমরা এটা মেনে নিয়ে যদি সাইড হয়ে যাই, দ্যাটস এনাফ। বাদ বাকি আমার দরকার নাই, মানুষ অন্য কাউকে আমার টানার দরকার নেই, আমি নাই, দ্যাটস এনাফ। এটাই। এখন অনেকে আবার লজিক দিবে যে তাহলে ভাই তুমি অ্যান্টিনাটালিস্ট এসেছো, তুমি নাই হয়ে যাবে, আমরা আমাদেরটা করবো। আসতে পারে, আসতেই পারে। তো এই জায়গায় আসলে কিছু করার নাই। আমি আসলে অ্যাকচুয়ালি কাউকে ফোর্স করে কিছু হয় না, এটা কোনোদিনও হয় না। কেউ যদি জোর করে কোনো আদর্শ চাপায় দেয়, এটা কোনো মতে কাজ করে না। কিন্তু
যে একটা আদর্শে বিশ্বাসী তার অবশ্যই ওই আদর্শটা চর্চা করার রাইট আছে, সে করবে। এখন কেউ না ওই যে চাপায় দিতে গেলেই তো তখন আবার সহিংসতা হয়ে যাবে, যেটা আবার ওইটা পরিপন্থী হয়ে যাবে জিনিসটা। এইটাই হলো লজিক্যাল আর্গুমেন্ট। কিন্তু আমার কাছে মনে হয় বর্তমান প্রেক্ষাপটে আসলে মানুষ অ্যান্টিন্যাটালিজম আদর্শে আসুক বা না আসুক, ধীরে ধীরে এই যে জন্মদান এটা কমে আসবে, এমনি প্র্যাকটিক্যাল রিজনেই কমে আসবে। কারণ মানুষ যেই পাগলামি শুরু করছে, সে হয় ইকোনমিক কারণে বাচ্চা নেবে না, আবার অনেকে চিন্তা করবে ভাই বিয়ে শাদীর যা খরচা, এই হাবিজাবি যে খরচা, আমার এটা কুলাবে না, আমি সিঙ্গেল লাইফে থাকি, আমার জীবন একটাই, যতটুকু কামাবো ভাই চিল নির্ভেজাল জীবনযাপন করে আমি, এই আমার জীবন। এটা থেকে অনেকে চুজ করে নেবে। হ্যাঁ, সে অ্যান্টিনাটালিজম হোক বা না হোক, অ্যাটলিস্ট চাইল্ড ফ্রি থাকবে তারা। এক্স্যাক্টলি। মানে আমি মানে ফার্স্টে যেটা দেখি যে মানে ফাইন্যান্সিয়াল যে একটা মানে ইস্যু, এই জিনিসটা থেকে হচ্ছে যে অনেকে থেকে বের হয়ে আসবে, মানে চাইল্ড ফ্রি থাকবে। কারণ মানে এক হচ্ছে যে মানে নিজের যে একটা ফ্যামিলি, ওইটার যে দায়িত্ব, ওইটাই মানে ওইটারই ফুলফিল করাটা এখন টাফ। এর মধ্যে হচ্ছে আরেকজনের নতুন করে আনা, তারা হচ্ছে যে মানে বড় করা, সো এটা তো আরো বেশি চ্যালেঞ্জ, অনেক চ্যালেঞ্জ। কারণ এখনকার জেনজি বলি আর যেটাই বলি, তাদের নিজেদেরই ট্রমার শেষ নাই, তাদের নিজেদেরই অনেক মানসিক ইনস্টেবিলিটি আছে। এটার ফলাফল কিভাবে আসছে? আগের জেনারেশন, আগের জেনারেশন কিভাবে আসছে? আগের জেনারেশন থেকে। কোনো জেনারেশনই ঠিকভাবে তাদের মতো করে নার্চার হয়নি। তো এই শৃঙ্খলা আমরা ভাঙবো কিভাবে? ভাঙার দায়িত্ব হলো যে জেনারেশনে আছে ওখান থেকেই ভাঙতে হবে। নাহলে আমরা যদি আবার সেম কাজটাই করি, ওটা আবার আর একটা লুপ, তখন দেখবো যে আমাদের আবার আলফাদের কাছে ধোলাই খেতে হবে। কিছু করার নাই, এটা যেমন খাবে হয়তো, ঠিক আছে, আলফাদের কাছে ধোলাই খেতে হবে যদি আমরা ঠিক মতো না করি। রিপিটেশনের মধ্যেই আছে সব। হ্যাঁ, এই রিপিটেশন ভাঙতে হলে আমাদের এই জিনিসটাতে তখন একটু ভিন্নভাবে চিন্তা করতে হবে। অ্যাটলিস্ট কিছু মানুষকে এগিয়ে আসতে হবে, হ্যাঁ, যাতে এই লুপটার ক্রিয়েট না হয়। এবং আর একটা জিনিস হলো যে এখন যদি আমি বলি বা কি বলে, এই যে মানুষ যে বাচ্চা কাচ্চা নেয়, মানুষের বাচ্চা নেওয়া শক্ত। আচ্ছা ঠিক আছে, তুমি যার বাবা মা নাই, আমি এটা অলওয়েজই বলি, আচ্ছা তোমার খুব বাচ্চা নিতে মন চাচ্ছে, তাহলে তুমি করো, একটা অনাথ বাচ্চার দায়িত্ব নাও। বা তোমার বাচ্চাদের ভালো লাগে, এই তো বাচ্চাদের সাথে তোমার বোরিং লাগে, সম্পর্কে ভালো না, তাহলে তোমরা একটা কাজ করো, তোমরা সপ্তাহে 6 দিন কাজকর্ম তো করবো, 6 দিন কি 5 দিন, বাদ বাকি যে ফ্রি সময় আছে ওই সময়টাতে তোমরা অন্য এমন কোনো বাচ্চার কাছে যাও, তাদেরকে পড়ালেখা শেখাও, তাদেরকে মানুষ করো, তোমাদের সময়টাও ভালো কাটবে, ওই বাচ্চাদের সাথে থেকে তোমাদেরও একটা কি বলে একটা মানে একটা খুব একটা কানেকশন আছে না, সোশ্যাল কানেকশনও তৈরি হবে। এবং ওই বাচ্চাটাও তোমাকে আসলে দোয়া দিবে। কেন? কারণ তার তো ওরকম বাবাও নাই, আর তুমি তাদের কাছে তখন ওই বাবা মার ওই রোলটা হয়ে আসছো, তো এটা তো একটা মহৎ কাজ হবে। তো এই কাজ কেন করো না? জাস্ট বিকজ তোমার বায়োলজিক্যাল চাইল্ড না এই জন্য? তো এটা তো আজীবন ধরে চলে আসছে, তাহলে তুমি ওইটা কেন করো না? তোমার যদি এতই খরচা করতে মন চায়, এতই যদি বোর্ডম কাটাতে মন চায়, তুমি অন্যের বাচ্চাকে মানুষ করো না, অন্যের বাচ্চার সাথে সময় কাটাও, সমস্যা কি? সেও তো তোমারই সন্তান। তো কেন আমার পেটের থেকেই আসতে হবে, আমার রক্তের থেকে আসতে? এবং কয়েকদিন পরে প্রযুক্তির প্রোগ্রেসের কারণে আর পেটের থেকে সন্তান হবে না, ওই যে পড আছে না, আর্টিফিশিয়াল পড, ওই পডের থেকেই বাচ্চা বের হবে, এবং ওইটা আরো হেলদি হবে, কারণ ওখানে সব বৈজ্ঞানিক হিসাব কিতাব করে একটা বাচ্চা বানানো হবে, ওই বাচ্চার ব্রেন ট্রেন সবকিছু দিক দিয়ে শার্প থাকবে এই মানব সৃষ্ট বাচ্চার থেকে। এবং অলরেডি মনে এটা কত জায়গায় মনে সম্ভবত হয়েও গেছে, মানে এখন আর ছাড়ও কিছুর প্রয়োজন নেই, পড দিয়ে হয়ে যায় আর্টিফিশিয়াল যে ওটা হয়ে যেতেছে আর্টিফিশিয়ালের মাধ্যমে। তাহলে ওইটাও যদি হয়ে যায় তখন তো আরো তোমার বাচ্চা তো তখন আরই থাকতেছে না, তখন বাচ্চা কিনতে হবে আর কি। হ্যাঁ, তা আমার কথা হলো বাচ্চা কেনারই দরকার, অলরেডি যেগুলো আছে ওইগুলোর সাথেই ওটা মাচ মোর চ্যালেঞ্জিং, এবং ওই চ্যালেঞ্জটা পার করতে পারলে থ্রিল আসে আরো বেশি, তাই না? আমার যদি চ্যালেঞ্জ নিতে মন চায় তাহলে ওই বাচ্চা নিয়ে চ্যালেঞ্জ নেই,
কিন্তু না, কেন নেবো? কারণ ওই যে রক্তের সম্পর্ক, আবার কে বিট্রে করবে না। আর রক্তের সম্পর্কই তো বিট্রে করে দেয় আমাদেরকে। তাহলে আমার রক্ত আর তার রক্ত মানে ডিফারেন্ট কি হলো। আর সে যদি বিট্রেও করে ফেলে, হ্যাঁ, তাহলে তুমি বুঝতেছো যে তুমি বিট্রে হতে চাও না, কারণ তুমি অনিশ্চিত যে আমি যাকে খেয়ে মানে তাকে খাইয়ে পরিয়ে যাকে আমি মানুষ করব, তার মানে তুমি তার কাছে কিছু আশা করতেছো না যে সেও আমাকে ইন রিটার্ন কিছু একটা দিবে। তার মানে এটা স্বার্থ হইলো। তাহলে ফার্স্ট অফ অল ওই যে ওইটাই তো যে আমার নিজের জিনিসটা, তাইলে এই ভালোবাসা থেকে যে সন্তান আনতে চাই এটা বাদ দাও, এটা বাদ দাও। এটাই তো হইতেছে যে আমি যে ভালোবাসবো, ওই যে আপনি যে কথা বললেন যে আমি অন্য কোনো বাচ্চাকে ওই জিনিসটা করি, ভালোবাসি বা ওর সাথে একটা আমি ফ্রেন্ডলি বিহেভিয়ার বানাই, ওরে টেক কেয়ার করি, সো এই জিনিসটা তো হবে না। কারণ আমি তো চাইতেছি যে আমার নিজের স্বার্থ, নিজের যে আংশিক মানে সার্টেন একটা সময় সুখ, সো ওই জিনিসটা থেকে তো আমি যদি স্বার্থটাকে যদি কাউন্টে রাখি যে আমি ওই অনাথ বাচ্চাকে সাহায্য করব না, কারণ সে আমাকে মানে বড় হইলে যদি সে বিট্রে করে, কারণ রক্তের যেহেতু না, সে আমার প্রতি অতটা লয়াল না হইতে পারে। হ্যাঁ, আমার কোশ্চেন হলো রক্তের সম্পর্কের ভিতরে তো লয়ালিটি পাওয়া যায় না, এটা কি 100% গ্যারান্টি আছে? দেখা যায় যে বাবার বয়স যখন বেড়ে যায় আর সন্তান যখন ইয়ে হয়ে যায় তখন আলাদা হয়ে যায় টোটালি। তার লাইফ, তার মানে জীবনযাপন একরকম, তার বাবার জীবনযাপন চিন্তা ভাবনা একরকম, মিল খায় না। হ্যাঁ, তো যে কেউ অ্যাডজাস্টও করতে চায় না, এবং তার সংসার যখন চলে আসবে, বউ এগুলো যখন চলে আসবে, তখন তো আরো বড় একটা। হ্যাঁ, আর আমাদের এই জায়গার মানুষ একটু অ্যাটাচ হয়ে থাকে সন্তানের প্রতি, কারণ কি তাদের দেখার কেউ নাই, সরকার দায়িত্ব নেয় না, কিছু দায়িত্ব নেয়, এই জন্য সন্তানের প্রতি অ্যাটাচ থাকে। যদি সরকার দায়িত্ব নিয়ে নেয় তাহলে আচ্ছা এই জিনিসটা থাকবে, তাহলে আর ঠিক আছে ভাই, দিছি তোমাকে বড় করছি না, এবার আমি চললাম, আমি আমার জায়গায়। হ্যাঁ, উনি চিন্তা করে যে আমি তো আরামে থাকবো, আর হ্যাঁ আমার আলাদা প্ল্যান আছে, অনেক বার্ডেন থাকবে, অনেক কেওস থাকবে, সো ওইদিকে আমি আরামে থাকতে পারতেছি। হ্যাঁ, কারণ সন্তান নেওয়ার কয়েক বছরের ভিতরে টের পাওয়া যায় যে বাপরে বাপ, তো আমার না, আমার সন্তান তো আমার না, সে তো অন্য দূর। এটা কালিল জিবরানের কথা, তোমার সন্তান কিন্তু তোমার না, সে একজন অতিথি, তারও আলাদা চিন্তা ভাবনা আছে। এরকম ব্যাপারটা, এই জিনিসটা তো মানতে চাবে না, কারণ যে আমার রক্তের, তো আমি যেটা বলবো সেটাই তুমি সেটাই করবা। এইভাবেই তো ফ্যামিলি আর একটা বাচ্চার উপরে তার চয়েস, তার যে চিন্তা ভাবনা ওটা পুশ করে যে আমি যেরকম চিন্তা করতেছি তুমি সেরকম করে চিন্তা করবা। তাহলে বাচ্চা কই ফ্রিডম পাই? তাহলে আমরা যে বাচ্চাকে স্বাধীনতার কথা বলি, এটা বলি, আমরা তো দেই না স্বাধীনতা। আমরা তো চাই যে আমি যেরকম তুই আমার মতো হবি, তুই আমার মতো হলে তুই আমাকে সার্ভ করবি পরে। যে কি পরিমাণ মানে বেস লেভেলের স্বার্থপর চিন্তা ভাবনা। তাহলে এটা যদি, তাহলে আমি যদি স্বার্থের কথাও চিন্তা করি, যেখানে নিজের স্বার্থ 100% অনিশ্চিত, আর ওইটা তো অনিশ্চিতই গেল, তাহলে আমি অনিশ্চয়তা চাই না। তাহলে এখানেও তো আমি বাচ্চা নেওয়ার তো কোনো কারণ দেখি না। কারণ আমার সন্তানে যদি ওইরকম কিছু না করে, তাহলে তো আমার দিন শেষে সাফার করতে হবে না, আমি তো সাফার চাবো না। ওইটার ক্ষেত্রেও তো এই লজিক আসে যে আমার বাচ্চা নেওয়ার দরকার আছে। কিন্তু তারপরে দেখো মানুষ ইরেশনালি করে না, নেওয়া তো একটা মানুষ একটা মানে খুব দৌড়ের উপর থাকে, তো অনেক রূপ, অনেক কিছু মানে ওই মানুষ আসলে মূলত বর্তমানে বাঁচে, বুঝছো? তখন মানুষ মনে করে কি যে ওই মোমেন্টের জন্য সামাজিক চাপ, বাচ্চা নাও, এই তুমি বাচ্চা নাও না, কোনো বিয়ে করছে, ওই মোমেন্টে তার কাছে এটা অনেক চাপের মনে হয়। যখন ওই চাপটা কেটে যায় না, তখন যখন আরেকটা রিয়েলিটি চলে আসে সামনে, তখন আস্তে আস্তে বুঝতে পারে, তখন ওই যে ওই মিমের চেহারাটার মতো হয়ে যায় যে কোমরে হাত দিয়ে জানো এটা কি করলি তো, তখন চিন্তা করে যে এই চাপটা যদি না থাকতো, এই চাপটা যদি আমাকে না দেওয়া হইতো, সমাজের যদি এইসব এরকম যদি না হইতো, এই যে এখানে এসে আবার ভুল করে। সমাজ তো তোমাকে নানা কথাই বলবে, তোমার লাইফ তুমি চুজ করতে পারলা না, ওই তোমার মতের সপক্ষে তুমি দাঁড়াইতে পারলা না, সমাজ বলতেছে তো সমাজের মতো করে। তো দিন শেষে কি তুমি 50 হইলে তোমার যখন শরীর ভেঙে চলে যাবে, তখন তোমার টিকে থেকে হবে, তুমি কি করবা? তখন তো এই জন্য সুইজারল্যান্ডে এই ব্যাপার যে সুইসাইড পট নাকি জানি, এবং মানুষ মরতে ভয় পায় কেন? মানুষ মনে মরতে ভয় পায় কারণ ওখানে কষ্ট পাওয়া যাবে। এখানেও এখানে কিন্তু একটা আছে, হ্যাঁ, মানে জিনিসটা ওইভাবেই, মানে এদিকে তো একটা রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থাকে যে আচ্ছা আমি কি করলাম, মানে একটা সময় মানে যখন মানুষ বয়স 50 হয়, এরপরে কিন্তু মানুষ চিন্তা করে, বিশেষ করে মানে আমরা বাংলাদেশিরা,
তো তখন চিন্তা করে যে আচ্ছা আমরা এই 50টা বছর কত না পাপ করছি, কত না কি করছি, সো মৃত্যুর পর কি হবে। তো তখন হচ্ছে চিন্তা করে আচ্ছা এখন আমি একটু ভালো কাজ করি। ভালো কাজ বলতে কি, ভালো কাজ অ্যাকচুয়ালি করে কিনা সেটাও তো একটা মানে সন্দেহ থাকে। একটা বিশ্বাস করে রাখি। হ্যাঁ ওই তো মানে এই জীবনের যন্ত্রণা, তারপরে আবার পরের জীবনেরও যন্ত্রণা, মানে মানুষের দুনিয়ার বেঁচে থাকার আকাঙ্ক্ষার শেষ নাই। কিন্তু আমার কাছে মনে হয় কি যদি মানুষ সামহাও কোনোভাবে বুঝতে পারতো যে মৃত্যুর পর আমার সুখ আছে, মানুষ মনে হয় না বাঁচতে চাইতো না। ওইটাই তো অনেকে তো, হ্যাঁ এখানে একটা ভালো পয়েন্ট আনছো, সেটা হলো যে টুইস্টটা তৈরি হয় এই জায়গায়, মৃত্যুর পরে জান্নাত আছে, একটা জাহান্নাম আছে। যদি জাহান্নামটা কাট করে দেওয়া যেত, এখানে জান্নাত, আমি তো বাঁচতে যেতাম না। হ্যাঁ তাহলে তো সবাই জান্নাতে চলে যেত, মানে যে অতিমাত্রায় এই জিনিসটাতে বিশ্বাসী, হ্যাঁ সে ঠাস করে চলে যেত এখানে। যে আর আমার কাছে মনে হয় যে আসলে মৃত্যুর পরে তো আসলে জান্নাত জাহান্নাম জানি না, বাট ব্যাপারটা হলো যে শান্তি। এই যে দুনিয়ার যে চাপ, কর্মকাণ্ড, এত বিশাল যে কর্মযজ্ঞ, এটা থেকে বিশ্রাম, আমার কাছে এটা মনে হয়। তো ওই যে বললাম যে সুইসাইড পডের যে কথাটা, ওখানে গেলে নাকি তারা বলতেছে ব্যথাহীন ভাবে মরে যাবে। তো দেখা যায় যে আমার যেটা মনে হয় যে মানুষ মনে হয় এই মৃত্যুটা যে কতটা ভয়াবহ, এটা নিয়ে আসলে এটা যে সাফারিং, এটাকে ভয় পায়। যদি বলা যায় দেখুন তুমি খুব সুখের সাথে মরতে পারবা, তাইলে মনে হয় অনেকেই মানে মরেই যেত। হ্যাঁ মরেই যেত, মানে এত মানুষ থাকতো না, তুমি এরকম থাকতেও চাবে না। চিল মুডে মরতে চাইলে আসলে। তারপরে এই জিনিসটা কিছুটা প্যারাডক্সিক্যাল, যে জীবন মৃত্যুর বিষয়ে যে একটা ডিসিশন, যে আমি বাঁচবো কি বাঁচবো না, এই জায়গাটাতে যে আসলে মনে হয় সবাই দার্শনিক হয়ে যায়, আসলে সবার দার্শনিক ক্রাইসিস চলে আসে। কোনো না কোনো টাইমে এমন কোনো মানুষ পাওয়া যাবে না যে সুইসাইডের কথা চিন্তা করা নাই। ট্রু, মানে এটা তো মানে থাকবেই, মানে এটা অস্বাভাবিক কিছু না, আমি অস্বাভাবিক ভাবেও দেখি না যে একটা মানুষ মানে হ্যাঁ মানুষ যখন হচ্ছে, মানুষের তো বিভিন্ন ক্রাইটেরিয়ার মধ্যে দেওয়া যায়, যে কারো হচ্ছে যে ছোট জিনিসে অনেক বড়, কারো হচ্ছে অনেক বড় জিনিসটাও হচ্ছে অত কেয়ার করতেছে, হ্যাঁ সামান্য একটা ইস্যু নিয়ে এসে সুইসাইড করে ফেলতেছে। সো এই জিনিসটা থাকবে, এই জিনিসটা মানুষ যতদিন থাকবে তো এই জিনিসটাও থাকবে। আর কথা হলো সুইসাইড জিনিসটাকে ট্যাবু করে রাখা হয়। হ্যাঁ এখন সুইসাইড নিয়ে আলাপ করলে যে সমাজে সুইসাইডের রেট বাড়বে সেটা এমনও না। অনেকে আছে চেয়েও মরতে পারে না, তাই না? সুইসাইড করতে তো অনেকে আছে যে ভাই আমি অতটা সাহসী না, ভয়ের কারণে সুইসাইড করতে পারতেছে না। তার মানে কি অলরেডি মানে কেউ যদি এখন ছাদের উপর যেয়ে যদি লাফ দিতে চিন্তা করে, সে পারবে না, তো পুরো এক্সিস্টেন্স তাকে ই করবে যে ভাই না সম্ভব না, ভয় তাকে রেজিস্ট করবে। এটা গভীর ভয়, এটাতে মানে ও কিন্তু চাইতেছে অ্যাকচুয়ালি সুইসাইড করতে, মন চাইতেছে, কিন্তু তার পুরো বডি অস্তিত্ব চাইতেছে না যে সুইসাইড করতে। তো চাইলেও সবাই সুইসাইড করতে পারে না। হ্যাঁ যার হয়ে যায় ওটা হয়তো একটা ঝোঁকের বশে হয়ে যায়, বা আবার এমনও হইতে পারে যে সুইসাইডটাকে ট্যাবু বানানোর ফলে সুইসাইডের প্রতি একটা অ্যাট্রাকশন তৈরি হয়ে গেছে, যে না এটা না জানি কি, মানে করলে না জানি কি হবে। এমন একটা ঘটনা বাংলাদেশে তো দেখছিলাম, হয়তো মানে ঢাকা ইউনিভার্সিটি কোন একটা স্টুডেন্ট, জাহাঙ্গীরনগরের সম্ভব, জাহাঙ্গীরনগরের, আচ্ছা হ্যাঁ সে নাকি মৃত্যুর পরে ওই কোন মহাজগতের সাথে মিশে যাবে, এটা নিয়ে ভিডিও বানাইছিলাম যে ওই সুইসাইড করছে আর কি, সেই দুনিয়া থাকতে চায় না, তার কাছে ওই দুনিয়াটা খুব পিনিক লাগতেছে আর কি, তো সে ওইটার জন্য নাকি সুইসাইড করে, দেখা যাক কি হয়, ওই দুনিয়ায় কি আছে, করে ফেলছে সুইসাইড। কথা হলো যে আমাদের ট্যাবু বানায় রাখা যাবে না। ট্যাবু বানায় রাখলে হবে কি, এটা নিয়ে আলোচনা হবে না, মানুষ আরো মনে করবে যে না এটা করে একটা বিদ্রোহ মানে বিপ্লবাত্মক কিছু একটা হবে, আমি যদি করে ফেলি সমাজের বিরুদ্ধে একটা বুড়ো আঙ্গুল দেখাই দিলাম, তখন দেখা যায় সুইসাইড আরো বেশি হবে। হ্যাঁ কোনো জিনিস তো একবারে। আর আমি যদি মানুষকে সুইসাইড বা এইগুলা জিনিসের সম্বন্ধে যদি নিরুৎসাহিতই করতে চাই, তাহলে আমার দেশের ইকোনমিক উন্নতি দরকার, আমাকে মানুষের কিছুটা সুখের বন্দোবস্ত করে দেওয়া দরকার। আমাদের এখানকার মানুষের সবগুলো মানে বেশির মানে স্যাডিস্ট টাইপের মতো আচরণ করে, কোনো জায়গায় কোনো মানে মন মরা, নাই সুখ নাই শান্তি নাই, কি সব হাবিজাবি অবস্থা, উগ্রতা দিয়ে ভরা। তো এই জায়গার মানুষ যদি কেউ যদি বলে যে সুইসাইড কর, না ধরো সুইসাইডও করতে দেবো না, আরে ভাই তুমি তাহলে চাওটা কি, তোমাদের সার্কাস দেখবো আমি? হ্যাঁ এটা আসে না এরকম, আমাকে তাহলে ভালো একটা পরিবেশ দাও, নাহলে আমাকে এখান থেকে চলে যেতে দাও, তুমি কোনোটাই আমাকে দিচ্ছ না, এরকম কিছু হইলো জিনিসটা।
তো এই জায়গাটাতে এসে তখন মানুষকে আসলে ওপেন ছেড়ে দেওয়া উচিত যে তোমার জন্য অপশন আছে, কিন্তু না, ওই যে অ্যাগেইন দেখো ওইখানে আরেকটা জিনিস চলে আসে যে সুইসাইড করলে, কেউ যদি সুইসাইড করে তার উপর একটা পুরো ফ্যামিলি ডিপেন্ড থাকে। দেখছো এখানেও সরকারের দোষ আছে। সরকার দোষ। মানে সরকার দায় নেয় না এগুলার, ওই ফ্যামিলিকে নিয়ে, ফ্যামিলি ওই তার ওই মেম্বারের উপরে নির্ভরশীল থাকতে হবে। তাহলে ফ্যামিলি যদি মেম্বারের উপর নির্ভরশীল থাকে তাহলে অবশ্যই এটা তার জন্য ইকোনমিক লস, সুইসাইড। এই জন্য আমি তোমাকে মরতে দিতে চাই না। তুমি বেঁচে থাকবে, আমাকে খাওয়াবো, আমাকে পড়াবো, তুমি পালাইতে পারবো না। আর পালাই গেলে তোমাকে ট্যাগ দিবে যে হ্যাঁ ও তো পালাই গেছে, ও তো একটা মানে কি কাপুরুষ বা মানে কি দুর্বল, এইটা সেটা নানা ধরনের ট্যাগ দিবে। কিন্তু কেন হইতেছে সুইসাইড, কেন এই ব্যাপারগুলো হচ্ছে সমাজে, এটা নিয়ে আলোচনা করার দরকার আছে না? এটা দায় কার? এই দায়টা আমার জানতে হবে না? ভালো একটা, কিন্তু আমিও এই জিনিস এইভাবেই যে আপনি একটা জিনিস মানে খেয়াল দেখেন যে মানুষ, আপনি তো করতে চাইতেছি না, তাই না? মানুষ কখন করতে চায় বা কখন অ্যাকশন, অনেকে না পেরে সুইসাইড কোন লেভেলের হচ্ছে ফ্রাস্ট্রেশনে চলে গেলে মানুষ এই জিনিসটা নেয়। সো এটা কিন্তু অনেক মানে লাইফের সবচেয়ে কঠিন একটা ডিসিশন, স্বাভাবিক। এই জিনিসটা নিয়ে আমরাও তো ওই যে পরে আমরা হচ্ছে অনেক ট্যাগ দিই, মানে জাহান্নামী, নানান তো রিলিজিয়াস ট্যাগ আছে, কোনো এমপ্যাথি নাই। এদিকে হচ্ছে যে মানে মানে তারাই হচ্ছে যে অনেক আমরা দমিত করতে, বরঞ্চ এইগুলোর জন্যই সে সুইসাইড করে আরো বেশি। হ্যাঁ, কেন আমি তাকে এত মেন্টাল প্রেসারের ভিতর রাখতেছি? আমার দায়িত্ব নেওয়ার কথা ছিল সরকারের সবকিছু, মানে কিছু না কিছু বেসিক জিনিসগুলোতে অ্যাটলিস্ট ইকোনমিটা তো ভালো হওয়ার কথা। হ্যাঁ, দায়িত্ব না নিলেও ইকোনমিটা ভালো হইলো তো ওই ছেলে ওই মেয়ে তো তার নিজের মতো করে নিজের খরচ চালিয়ে তার ঘর সংসার তো চালাতে পারে না। তাহলে এটাও করতে দিবা না, কিছুই করতে দিবা না, আমাকে এখানে থাকতে হবে। আমাকে মানে এই জায়গার ভিড়ভাড়টা এত বেশি, আমরা সবাইকে কি আমাদের এখানে জিনিসটা আমরা কেউ কেউ ছাড় দিতে চাই না, আমরা সবাইকে কামড়ি করে না একসাথে মানে ধৈর্য রাখতে চাই যে তুমিও যেতে পারবে না, আমিও যেতে পারবো না। মানে স্যাডিস্ট টাইপের একটা জিনিস হতো যে আমিও ডুববো, তোমাকে নিয়েও ডুববো। সেটাই, মানে এদিকে নিজেরও যে একটা ইয়ে আছে ওইটাও নাই, বেসিক্যালি নিজের ফ্রিডমটাও নাই থাকে, মানে ও নিজেই রাখতেছে না। তো এইগুলো আমাদের ক্রাইসিস। আর এইগুলো তো বেসিক্যালি সম্পর্কের সাথে, রিলেশনশিপের সাথে, এই যে রিলেশনশিপ, বিয়ের সাথে, এইগুলোর সাথেও তো তখন যুক্ত হয়ে যায়। এইগুলো নিয়েও তো নানা ধরনের নকরা ছকরা আছে, রিলেশনশিপ, বিয়ে সাথে হাবিজাবি, যে না তোমার বিয়ে করতে হবে, এটা করতে হবে। তো বিয়ে যে করবে, বিয়ে করার মতো এখন ইকোনমিক কন্ডিশন আছে? মানে যারা করতেছে, যারা করে সুন্দর সুন্দর মানে পিক আপলোড দিতেছে বা যেটা ই করতেছে, তাদের আছে টাকা পয়সা, তারা অনুষ্ঠান করতে পারে, অনেক বড় বড় অনুষ্ঠান করতে পারে। কিন্তু যাদের নাই তারা কিভাবে করবে? ম্যাক্সিমামই তো নাই, তাই না? হ্যাঁ, ম্যাক্সিমাম অনেকে মানে পাইতেছে না, এবং ক্যারিয়ার নিয়ে চিন্তা ভাবনার ভিতর পড়তেছে কোন ক্যারিয়ারে যাব, কি করব। এবং তখন তাদের কাছে মনে হয় যে ভাই আমি যে জীবনটাতে আসলাম, কেন আসলাম আসলে? আমি এইটাও করতে পারবো না, ওইটাও করতে পারবো না। এই তো তার শুরু হবে নিহিলিজমের দিকে যাত্রা। সে নিহিলিজমের দিকে ঢুকে যাবে। আবার তার চিন্তা ভাবনা কি যে আমি আবার কি করব, কারোর সাথে যদি প্রেম করতে যাই ওটা তো সমস্যা, সমাজের চোখে আমি খারাপ, প্রেম করা যাবে না, ওটা হালাল না, ওটা কি ওটা হলো হারাম জিনিস। আমার বিয়ে শাদী করে তারপর কিছু একটা করতে হবে। তাহলে বিয়ে শাদী করে যে কিছু করবে, তো এইটার কি সিস্টেম বানানো হয়েছে? কোনো ভালো সিস্টেমই তো নেই যে ছেলে মেয়েরা ই করবে, মেয়েরাও স্বাধীন না। আবার মেয়েদের স্বাধীন হইতে দেওয়া হয় না, ছেলেরাও স্বাধীন না। কারণ মেয়েরা স্বাধীন না হলে ছেলেরাও স্বাধীন হইতে হবে। এটা আবার অনেক ছেলেরা বুঝে না। কেন বুঝে না? কারণ তাদের কাছে মনে হয় যে মেয়েরা যদি স্বাধীন না হয় তাহলে সে আমার বশ অনুযায়ী চলবে। ভাই দিন শেষে মেয়ে যদি স্বাধীন না হয়, যদি কাজকর্ম না করে, তাহলে সমস্ত বোঝা ভাই তোমারই টানতে হবে, আর তুমি টানতে যায় তুমি পারবা না বর্তমান সময়ে। এক্স্যাক্টলি, মানে জিনিসটা তো সেইটাই হয়। পরে যে আমরা হচ্ছে দেখতেছি যে বিচ্ছেদ হইতেছে, তো মানে ছেলেরা তো ফার্স্ট অফ অল চায় যে একটা ডোমিনেটিং ভাই। হ্যাঁ করো ভাই, তুমি ডোমিনেট করো। এন্ড অফ দ্য ডে কি হইতেছে, সো ওই মানে ওই রিলেশনশিপটা তো হচ্ছে যে আপনার মানে হইতেছে না, সুখের হইতেছে না। ছেলেরা বুঝে না একটা জিনিস, পুরুষ মানুষ বুঝে না যে আমি যদি একটা নারীকে ডোমিনেট করতে চাই পাওয়ার পজিশন ভাবে, যে জাস্ট বিকজ মেয়ে আমার উপর ডিপেন্ডেন্ট, তার অন্য কোনো জায়গায় যাওয়ার নাই,
রাইট তার তো ঘর আছে না, সে তো আমার ঘরে থাকবে। তা আমার ঘরে যখন থাকবে, সে আমাকে অর্থনৈতিকভাবে সে আমাকে ডোমিনেন্ট না করলেও সে আমাকে কোন দিক দিয়ে ডোমিনেট করবে? তার তো ডোমিনেন্টের জন্য তার শরীর আছে। দিব না রাতের বেলা রোমান্স করতে, তুমি কি করবে? এই থেকে শুরু হবে ডোমেস্টিক ভায়োলেন্স। দিবি না মানে আমি টাকা পয়সা কাবিন টাবিন এইগুলা করছি, টাকা পয়সা দিতেছি, শুধু শুধু দিতেছি, খাওয়াইতেছি, পড়াইতেছি। হ্যাঁ, কিন্তু দিন শেষে কি করতে হবে? কি হইতেছে? দিন শেষে তোমাকে একজনের অমতের বিরুদ্ধে, মানে মতের বিরুদ্ধে যে তোমার তাকে ফোর্সফুলি ইন্টিমেসি একটা সম্পর্ক করতে হইতেছে। ওইটা থেকে তুমি ওই আনন্দ পাইলা, প্লেজার পাইলা না? প্লেজার তো হইলো না। আর দিন শেষে তুমি ওই যে দেহ পাবি মন পাবি না, বিষয়টা এরকম হয়ে গেল না বাংলা সিনেমার মতো। হ্যাঁ, আর এটা যারা এগুলোতে জড়ায়, যে প্রেম ভালোবাসার জায়গায় যদি নমনীয়তা না থাকে, উদারতা না থাকে, ওটা কখনো আনন্দময় হয় না। হ্যাঁ, ওই জায়গায় যদি জোর জবরদস্তি থাকে, যদি আদার পার্টি যদি রাজি না থাকে, আমি যখন করতেছি আমি খালি আমার ঝালটাই মিটাতে পারবো, কিন্তু দিন শেষে আসলে আমার কিছুই হবে না। আমি ইটারনাল একটা হেলের ভিতর থাকবো ভিতরে। তার মানে কি, আমি যে নারীকে ডোমিনেন্ট করব, আমি যে নারীকে যে এতটা ডোমিনেন্ট করতেছি বা এত যে তাকে পুশ করতেছি, দিন শেষে সেও আমাকে উল্টা পলিটিক্স খাটাবে আমার সাথে, রান্না বান্না ঠিক মতো করবে না, নানা জায়গায় ছোটখাটো দিক থেকে সেও তার অ্যাঙ্গার রাগ আমার উপর ঝাইরা দিবে। দিন শেষে সংসারে অশান্তি, ভায়োলেন্স হবে ভিতরে পরিবারে। আর যে বাচ্চা কাচ্চা আছে, এটাও যদি বাচ্চা কাচ্চা হয়ে যায়, হয়ে গেলে বাচ্চাও তো এটা দেখতেছে, একটা ইসের মধ্যে, ফ্রাস্ট্রেশনের মধ্যে চলে যাবে। তাহলে দিন শেষে এটা গেল। পুরুষরা চায়, পুরুষদের যদি একটা মেইন খাসলত যদি খায়েশ দেখি যে তার একটা কি বলে, একটা যৌনতা ভাবে একটা আনন্দ পাইতে হবে। তবে তুমি আনন্দ পাইতে চাও, তোমার নারীরে তুমি বক্সে বন্দি করে রাখছো, তুমি তো আনন্দ পাবা না, ইম্পসিবল। তোমার নারী না জানে কিছু, নাই ম্যাচুরিটি, না আছে শিক্ষা, না জানে ওই ধরনের কোনো ছলাকলা, না জানে কোনো শিল্পবিদ্যা, কোনো কিছুই নাই তার। আর তুমি এক্সপেক্ট করতেছো নারী তোমাকে আনন্দ দিবে? তুমি ওই কর্তৃত্বই খাটাতে পারো। এদিকে আবার একটা বিষয় আছে যে, হ্যাঁ, আমি যদি চাই যে আমার মানে এদিকে হচ্ছে যে ছেলেদেরও উচিত যে ওই নারীকেই পিক করা, ডিসিশনটা এইভাবেই নেওয়া উচিত যে আচ্ছা আমি তো দেখতেছি যে আমি কেমন চাই, এই জিনিসটা আগে চিন্তা করা, আচ্ছা আমি এমন একজন মেয়ে চাই, সো ওই মেয়েকে উনি খুঁজে বের করুন। তো এইখানে বিষয়টা তো এদিকে তো সহজ হয়ে যাচ্ছে। সো এদিকে দেখেন, মানে বিষয়টা আমি দেখতেছি যে ফার্স্ট অফ অল নারী আর পুরুষ দুইজনই ভুল করতেছে। ভুলটা কই করতেছে? যে নারী ডিসাইড করতেছে যে আমি অ্যাকচুয়ালি এমন একজন ছেলে চাই যে আমার কেয়ার করবে, যার কাছে আমি ফাইন্যান্সিয়ালি ফ্রিডমটা পাবো। মোস্ট অফ দ্য নারী কিন্তু, মানে আমি ওইভাবে বলবো না, বাট এটা আছে সমাজ, আইডিয়ালি বলতে পারো। হ্যাঁ, আইডিয়ালি। সো কি চাই যে আমার টেক কেয়ার করবে, আমাকে গাইড করবে, আমি হচ্ছে ওই টাইপের একটা ছেলে চাইতেছি। তো ও হচ্ছে, হ্যাঁ, ওই টাইপের যখন ছেলেগুলা চায়, তো যখন হচ্ছে যে ওই ছেলে স্বাভাবিকভাবে হচ্ছে ডোমিনেট করবে, কারণ ওই ছেলের ওইভাবেই চাইতেছে যে ওই ছেলে অনেক গাইড করবে, ওই ছেলে একজন বড় একটা, মানে আমার ফ্যামিলির মধ্যে বড় একজন হয়ে থাকবে, যে ওই ছেলে আমাকে সবকিছু টেক কেয়ার করবে। তো ওই ছেলে কি করতেছে? ওই ছেলে আলটিমেটলি কিন্তু ডোমিনেটই করা হইতেছে। কোন দিকে? যে হ্যাঁ, আমি টেক কেয়ার করতেছি, সবকিছু আমিই করতেছি। সো মানে ও যদি ওই ছেলের কথা না শুনে, না মেনে চলে, তখন কিন্তু ছেলেটা ওই যে ভায়োলেন্সের দিকেই চলে যায় আলটিমেটলি। কারণ তখন এটাকে সে হক হিসেবে দাবি করে যে আমি তো এইসব দায়িত্ব পালন করতেছি, তাহলে ঝামেলাটা কোন জায়গায়? আবার অনেকে আছে যে এরকম কর্তৃত্ব করতেছে, মজা পায়। এটা একটা মজা আছে যে আমি না হলে শুধু কেউ এটা করে না, মানে ভায়োলেন্স কোনো মজা পায়। হ্যাঁ, কিন্তু আমাকে দেখতে হবে যে অপরজন কি আছে। আবার এরকম ব্যাপারটাও তৈরি হয় যে অনেকে আছে ভিকটিম সেজে মজা পায়। হ্যাঁ, যে আমাকে আমি টর্চার হতেই চাই, আসলে আমার এটাই ভালো লাগে। এই যে টক্সিক পার্টনার রিলেশনশিপ হয়ে যায় আসলে। হ্যাঁ, মানে দুজনই টক্সিক এবং দুজনই টক্সিক, ওটাতেই মজা পেতেছে আসলে। হ্যাঁ, কিন্তু এটা ওভারঅল পরিবার, বাচ্চা কাচ্চা এগুলোর জন্য ভালো না। রাইট, এটা তো সবসময়, মানে মানুষের তো হচ্ছে যে মানুষ তো চেঞ্জ হয়, তাই না? মানুষ তো একটা জিনিস তো কন্টিনিউয়াসলি ভালো লাগে না মানুষ এখন একটা জিনিস ভালো লাগতেছে, বাট এটা যে আমার 2 বছর পরে গেলে ভালো লাগবে তা তো না।
তো তখন গিয়া তো এটা একটা বিশাল সমস্যা সমস্যা হয়ে যায়। তো কিছু যেমন আমি এখনো কয়েকটা জিনিস দেখি যে আপনার এই কিছু নারী আছে যারা চিন্তা করে যে আচ্ছা আমি মানে আমি এমন একজন পার্টনার চাই বা আমার হাজবেন্ড এমন হবে যে মানে আমাকে আমার যে চিন্তা ভাবনা আছে, আমার যে মানে ফিলোসফিক্যাল একটা আছে পয়েন্টস গুলো আছে, সো ওইগুলারে যাতে হচ্ছে ও প্রপারলি রেসপেক্ট করে, ঠিক আছে। প্লাস হচ্ছে যে আমি যাতে নিজে কিছু একটা করতে পারি। হ্যাঁ, সো ওই ক্ষেত্রে হ্যাঁ এই চাওয়াটা কিন্তু অবশ্যই ভালো, কিন্তু আমরা কিন্তু প্রায় সময় মানে এই জিনিসটা আমরা দেখি যে ও অ্যাকচুয়ালি ওই দিকে যায় না, মানে ওই ছেলেদের দিকে যায় না, ও অ্যাকচুয়ালি যাইতেছে কোন দিকে, যে মানে যারা একটু ডোমিনেট করতে চায়, যারা একটু হচ্ছে যে ওইভাবে মানে কি বলে একটা পাওয়ার খাটাইতে চায়, মানে পুরুষতান্ত্রিক যে একটা পাওয়ার, সো ওই পাওয়ারটা খাটাইতে চায়, সো ও কিন্তু ওই দিকেও চলে যেতেছে। সো এই জিনিসটাকে কিভাবে মেনটেন বা কিভাবে চিন্তা করে করা যায়, এটা হলো আর কি, যারা যায় ওইদিকে যেতে চায় তারা আসলে নিজেদের সম্বন্ধে সচেতন না, এবং একটা ইন্ডিপেন্ডেন্ট একজন ডিপেন্ডেন্ট নারীকে যতটা ভাবে ইমোশনালি ব্ল্যাকমেল করা সম্ভব, একজন ইন্ডিপেন্ডেন্ট নারীকে অত সহজে কিন্তু পটানো সম্ভব না। এই জন্যই পুরুষ মানুষের ক্ষেত্রে এই জায়গায় আসলে পুরুষ মানুষের ক্ষেত্রে হলো এই জায়গায় যে একজন ইন্ডিপেন্ডেন্ট নারীকে এত সহজে তো ভজানো যায় না, কারণ সে তো পড়ালেখা করতে, সে অলরেডি সচেতন। এবং আবার যারা ইন্ডিপেন্ডেন্ট, তো ইন্ডিপেন্ডেন্ট সাথে ইন্ডিপেন্ডেন্টের আবার খুব ভালোভাবে যায়, কারণ তারা দুইজনই স্বশিক্ষিত এবং দুইজনই তখন ওয়েল ইনফর্মড ভাবে ডিসিশন নিয়ে তারা আগাতে পারে। এবং তাদের ভিতরে একটা চমৎকার জিনিস হয় যে তারা খুব সুন্দরভাবে ছেড়েও দিতে পারে, দুজনের মঙ্গল কামনার জন্য। এটাই কি উচিত না? কারণ লাইফ কিন্তু তোমার সবসময় এক যাবে যে বিষয়টা এরকম না। হ্যাঁ, তো এই জায়গায় ম্যাচুরিটিটা ইম্পর্টেন্ট। ওই প্রেমের শুরুর দিকে লুতুপুতু, ওটার থেকে পরে যায় দেখা যাচ্ছে ম্যাচুরিটিটাই আসলে সবচেয়ে বেশি কাজে লাগে। তুমি এমন একজনকে নিয়ে আসছো যে খালি সাজুগুজুই করে আর কিচ্ছু করে না, দিন শেষে সাজুগুজু তো খাটবে না। শেষে যে মনে হবে যে সে যদি একটু ঘরের ওই জিনিসটা ম্যানেজ করতে পারতো, তার যদি একটু একটা মানে স্বাভাবিক একটা বুদ্ধি থাকতো, ওই জিনিসটা যদি ওইভাবে ডিল করতে পারতো বা প্রফেশনালি যদি কিছু একটা করতো, করতো, তখন ওই জিনিসগুলো তখন প্রায়োরিটি লিস্টে চলে আসবে। তো এইগুলো যদি আমি না বুঝি তাহলে আমি আসলে চাচ্ছি কি জিনিসটা, আমার এই ব্যাপারে সচেতন হইতে হবে আসলে। আর কথা হলো যে নারী পুরুষও না, আমি কেন একজন ব্যক্তি হতে পারছি না? ট্রু। আমি এই জিনিসটা আমি নারী হলে কেন আমি নিজের জন্য নিজে নানা কিছু আর এখন তো শিক্ষা দীক্ষার তো কোনো বালাই নাই, কেন আমি নানা জায়গা থেকে শিক্ষা দীক্ষা গ্রহণ করে নিজেকে ম্যাচিউর করতে পারতেছি না? হ্যাঁ, কেন আমি একজন পুরুষ হয়ে এখনো আমি ওই আগের মানদত্ব আমলে চিন্তা ভাবনা করতেছি? কেন আমি নিজেকে ম্যাচিউর করতে পারতেছি না? যখন দুইজনকে ম্যাচিউর করবে তখন এরকম সবাই হবে, তো তখনই তো আমরা তখন একটা হেলদি একটা কনসিয়াস সোসাইটি করতে পারবো না। কিন্তু না, আমরা তো এদিকে যাব না। আমরা কি করব? আমরা ওই আগের আমাদের বাপদাদারা যা করছে, যে ফরম্যাটে চলে আসছে ওই ফরম্যাটে আবার ব্যাক করব। এটাকে আলফা সিগমা কি হাবিজাবি দিয়ে এগুলো নিয়ে পড়ে থাকবো, ইমোশনাল হয়ে সেন্টি খাবো। তা কেন ভাই তোমার এরকম সেন্টি খেতে হবে কেন? তোমার ব্যক্তিত্ব ক্রিয়েট করো, হ্যাঁ, স্বাধীনভাবে তুমি চিন্তা করো, তোমার কেন বা ওই ইসের দিকে যাইতে হবে? আমি মানে এদিকটা আমি মানে অনেক ভাবছি যে আমরা হচ্ছে যে আমরা দুইটা জিনিস তো তৈরি করে ফেলছি, একটা হচ্ছে পুরুষ আর নারী। এখানে দ্বৈততা, এইখানেই তো সমস্যাটা মূলত, যে আমরা হচ্ছে পুরুষদের জন্য আলাদা একটা ক্রাইটেরিয়া করে ফেলছি, নারীদের জন্য একটা ক্রাইটেরিয়া আছে। সো আমরা তখন কি করতেছি যে পুরুষতান্ত্রিক সমাজ বানাইতেছি বা গড়ে উঠছে। তো এই মানে আমি মূল সমস্যাটা তো এদিকে দেখতেছি, আমি যখন একজন নারীকে দেখতেছি, আমি তো নারীকে মানে নারী হিসেবে দেখে ফেলতেছি, তাকে তো ব্যক্তি হিসেবে মানুষ হিসাবে দেখা হইতেছে না। এখন অনেকে বলতে পারে যে নারী তো মানুষই, তো তারা আলাদা করে মানুষ হিসেবে দেখার কি দরকার আছে? এটা একটা কোশ্চেন হইতে পারে। কিন্তু আমি যখন নারীকে ওইভাবে দেখতেছি তখন তো আমি তাকে জেন্ডারের উপর বেস করে দেখি, এবং নারীও আমাকে জেন্ডারের উপর বেস করে দেখবে। কিভাবে দেখবে এটা বলি। পুরুষের ক্ষেত্রে আমরা চিন্তা, হ্যাঁ না, নারীর বায়োলজিক্যালি তো হ্যাঁ ওইটা আছে, এই জন্যই তো নারী। এবার তাহলে তুমি পুরুষ কি? তোমারও একটা লিঙ্গ আছে, এই জন্য তুমি পুরুষ। এবং তখন নারীরা কিভাবে চিন্তা করবে? যে তুমি যখন পুরুষ হয়ে যখন ওরকম কিছু করতে পারবা না,
বা একটা ক্রাইসিসে থাকবা, তখন তোমাকে ওই নারী কি বলবে, তুমি তো কোনো বেড়া মানুষই না। তখন কেমন লাগবে? খুব ভালো লাগবে? খুব খারাপ লাগবে না? তখন তখন বারবার তোমাকে মানে তোমার গ্লানি ফিল হবে নিজের ভিতরে যে আমি পুরুষ মানুষ হইতে পারলাম না। কিন্তু যদি এখন মানুষের বেসিসে যদি ট্রিট করা হইতো, তাহলে আমাদের পরস্পরের প্রতি, নারীর প্রতি পুরুষের প্রতি আর পুরুষের থেকে নারীর প্রতি একটা সহমর্মিতা থাকতো, যে না, মানুষ দুর্বল হতে পারে, মানুষের চলার পথে নানা ধরনের ক্রাইসিস আসতে পারে। শুধু তো নারী, মানে আমরা তো ওইটাও দেখি যে মানে আমরা তো প্রায় মানে সমাজে তো এই জিনিসটাই প্রতিষ্ঠিত যে আমরা করে ফেলছি যে জিনিস হচ্ছে যে পুরুষ হবে শক্তিশালী, নারী হবে দুর্বল। কিন্তু মানে মানে ফিজিক্যালি, সো পুরুষ কি ফিজিক্যালি দুর্বল হয় না? হয়তো। পুরুষের দুর্বলতাটা কোন জায়গায়? পুরুষের দুর্বলতা হলো ওই পুরুষেরও দুর্বলতা আছে। হ্যাঁ, পুরুষেরও দুর্বলতা আছে তার মতো করে, নারীরও দুর্বলতা আছে তার মতো করে, আর পুরুষেরও শক্তির জায়গা আছে, নারীরও শক্তি আছে। প্রত্যেকে যদি প্রত্যেকের রোলটা যদি বোঝে। আর আমার কথা হলো যে এই সময়টাতে এসে কেন আমাদেরকে আসলে ওই নারী পুরুষের বেসিস করে চিন্তা করতে হবে? এখানে কেন আমরা একজন দক্ষতা দিয়ে বিচার করি না? কেন একজনের গুণ নিয়ে আমরা কথা বলি না? এটাই আমাদের মূল সমস্যা। কেন আমাদের লিঙ্গ নিয়ে পড়ে থাকতে হবে? জাস্ট বিকজ অফ তার একটা বুক আছে, তার নিচে একটা ভ্যাজাইনা আছে, এটা নিয়ে কেন তাকে জাজ করতে হবে? তার তো দরকার নেই আমার এটা নিয়ে জাজ করার। এই জিনিসটা তো মানে দুই সাইড থেকে হচ্ছে যে দেখা উচিত। মানে নারীদেরও হচ্ছে মানে ওনারা কি করতেছে যে আচ্ছা আমাদের যে নারী অধিকার, আমার যে নারীদের যে অধিকার, এইটাও তো ওনারা দেখেন। মানে জিনিসটা আমার কাছে মানে জিনিসটা কেন কনফ্লিক্ট লাগে। সো প্রথমত হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজ, তো পুরুষরা কি করতেছে যে নারীদেরকে আলাদা করে দিচ্ছে, যে নারীরা আলাদা টোটালি, তাদেরকে মানুষ ব্যক্তি এই দুইটা মানে এই এক জায়গা থেকে দেখা হচ্ছে না। নারীরা আবার কি করতেছে, নারীরা আবার ওই লুপের মধ্যেই ঢুকে দিতেছে। কেমন যে নারীরাও কিন্তু ওইভাবেই করতেছে যে আচ্ছা আমি তো একজন ব্যক্তি বা আমি মানুষ, তো আমার তোমার মধ্যে তফাৎটা কই? তফাৎ তো আমরা ফিজিক্যালি দেখলে একটা জায়গাতে আছে, কয়টা জায়গাতেই আছে, ওইটা বলাই লাগে, ওটা বায়োলজিক্যাল, ওটা বায়োলজির জায়গা, বায়োলজিতে থাকলেই হবে। কিন্তু আমাদের এটা থেকে হায়ার লেভেলে যায় চিন্তা করতে হবে। তো বায়োলজি লেভেলে থাকলে তাহলে পশুরাও তো অত ভায়োলেন্ট, পশুরাও তো এরকম জাজমেন্ট করে না, ওরা ন্যাচারাল থাকে। তাহলে আমরা কেন ভাই এটা নিয়ে কেন পড়ে আছি? না, আমরা মানুষ হিসেবে থাকতে হবে। আর নারীদের ফেমিনিজমের এখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা হলো ফেমিনিস্টরা কি করে, পুরুষরা যে সব টক্সিক কর্মকাণ্ড গুলা করতেছে ওরা আবার ওইটাই রিপিট করছে, রাইট, ওই লুপের মধ্যে কিন্তু থাকতেছে। এই জন্যই পুরুষরা আবার তাদের উল্টা দেখাইতেছে। এই দুই পার্টি সমস্যা। নারীরা, পুরুষরা সিগারেট খেতেছে, মানুষ সিগারেট খাইতেই পারে, পুরুষ কি আর নারী কি সিগারেট খাইতেই পারে? আমার আলোচনা হবে যে পুরুষ নারী নির্বিশেষে সিগারেট খাইলে ক্যান্সারের সমস্যা। এইটা হলো লজিক। না, পুরুষ খেতে পারবে, নারী খেতে পারবে, ও নারীও কেন খাবে? এইটা তো সেক্সিজম হয়ে গেল না? জিনিসটা দরকার না। নারীও কিন্তু বলতেছে যে আমি নারী, আমি খাবো কেন? এটা আমার পুরুষতন্ত্রের বিরুদ্ধে হলো প্রতিবাদ। না, কেন তোমার প্রতিবাদের বিরুদ্ধে কেন সিগারেট খেতে হবে? দরকার নাই তো। তুমি তো এটা পুরুষকে কপি করলা তাহলে। এক্স্যাক্টলি, তোমাকে প্রতিবাদ করতে হবে অন্য জায়গায়। ওই যে লেবাস ভিত্তিক ই করে লাভ নাই তো, যে আমি নারী মানে কি, আমি এখন নগ্ন হয়ে হাঁটবো, এটা করবো, সেটা করবো, হাবিজাবি করবো, এটা হলো আমার প্রতিবাদ। নো, আমাকে ওই জ্ঞান গুণ ওইগুলোর চর্চা করে আমার প্রতিবাদটা জানাইতে হবে, এবং পুরুষ নারীর বাইনারির ঊর্ধ্বে যেয়ে আমার চিন্তা করতে হবে। এখানে পুরুষ নারীর এই যে জেন্ডার বেসিসে যে চিন্তা ভাবনা, এইটার বেসিসের চিন্তা ভাবনা ঊর্ধ্বে ওঠে ওই গুণ, স্কিল, দক্ষতা আরো যা যা আছে, যেভাবে একটা মানুষ হয়ে ওঠা যায়, ওই জায়গার বেসিসে আমার প্রতিবাদ করতে হবে। ওইটা যখন আমি হয়ে উঠতে পারবো, আমার এক্সিস্টেন্সে প্রতিবাদ হয়ে যাবে তখন, যে না, আমি এখন আর ওই হিসেবে চিন্তা করি না। নারী মানে হলো ওইটা হলো যে ফার্স্ট ওয়ে ফেমিনিজম, যে পুরুষরা যেটা করছে, এখন পুরুষদের উপর তো একটা ঝাল ছিল, এতদিন আমাদেরকে দাবায় রাখছে, এখন আমরা ওইটার বিপরীত একটা অ্যাকশন নেব না। এখন থার্ড ফোর্থ ওয়েভে চলে আসছে সম্ভবত ফেমিনিজম। ওই ফার্স্ট ওয়েভের ফেমিনিজম দিয়ে আর লাভ নাই। তো নারীদেরকেও যথেষ্ট ম্যাচিউরড হইতে হবে এই জায়গায়, যে না, পুরুষরা যে ভুল করছে ওইটা নিয়ে যদি আমি রিপিট করি, তো এটা তো পুরুষতন্ত্রই হইলো। আমার তো ওইদিকে সলিউশনটা আসলো না জিনিসটা। আবার অনেক আছে ভণ্ডামি করে, নারী অধিকারের কথাবার্তা বলে নিজের ঘরের ভিতরে কাজের মেয়ে আছে, তারে শ্বশুর করে।
এই দ্বিচারিতা আছে এখন, জানি না এটা বাইরে আছে কিনা, বাট বাংলাদেশে এরকম এক্সাম্পল আছে। গেল এই গেল এক জিনিস। তারপর আর একটা হলো যে আমার পুরুষকে আমি কপি করতেছি। হ্যাঁ, সিগারেট খাওয়া, তারপর মানে অ্যাজ এ সবাই সিগারেট চাইলে খাইতে পারে, তার চয়েস, এবং সিগারেট খাওয়াটা উচিত না। কেন? ওই যে ক্যান্সার হইতে পারে, এটার একটা সতর্কীকরণ থাকে, এটা সবার জন্য প্রযোজ্য, নট অনলি খালি নারীর জন্য। হ্যাঁ, কিন্তু আমার যদি চিন্তা থাকে যে আমি এই যে একটু যেমন ধার্মিকরা কি করে সারাদিন, ধরো আমি যদি একজন ধার্মিক হই, আমি ঘুষ খাইতেছি, আমি দুর্নীতি করতেছি, আমি যত ধরনের খারাপ হচ্ছে সবই করতেছি, কিন্তু আমার কপালে দাগ আছে, কালো, টুপি পরি, দাড়ি আছে, সব আছে, লেবাস, এটা লেবাস ভিত্তিক ধর্ম হয়ে গেল। এটা তো ধর্ম না। হ্যাঁ, এই লেবাস ভিত্তিক তোমার দরকার নেই, আমার কাজে প্রতিফলন দেখাতে হবে না? তেমনি ভাবে নারীবাদ, ওটা যদি লেবাস ভিত্তিক ভাবে যদি থেকে যায়, উপরে হবে না, একদম ইন্টারনাল চেঞ্জ আনতে হবে। তাহলেই নারীরা নারীদের জন্য দাঁড়াতে পারবে। নারীরা সে লেখাপড়া করুক, কি করুক, জানুক, বুঝুক। হ্যাঁ, এই যে লাইফের যে বিভিন্ন ধরনের ডিসিশন আছে, ওই জায়গাতে এগিয়ে আসুক, তাহলেই দেখা যাবে যে নারীবাদটা অ্যাকচুয়াল জেনুইন সেন্সে আগাবে, আদারওয়াইজ কিন্তু আগাবে না। এবং তখনই দেখা যাবে যে পুরুষরাও মানে একটা হারমোনি ক্রিয়েট করে। কেন আমাদের প্রতিদ্বন্দ্বী হতে হবে? এখন তুমি টোটাল সোশ্যাল মিডিয়াতে ঢুকে দেখো যে পুরুষরা নারীদেরকে দেখতে পারে না, নারীরা পুরুষদেরকে দেখতে পারে না। এটা করে আসলে তারা কি প্রমাণ করে? এটার ফলাফল কি জানো? এটা ফলাফল রেড পিল, অ্যান্ড্রু টেট, যে শিয়াল মুরগি, এগুলা। কারণ রেড পিল মানে কি, যে আমার ইচ্ছা করতেছে নারীদের সাথে মানে একটা প্রেম করতে, আমি করতেছি না। কেন? কারণ সুযোগও পাইতেছি না, আবার নারীদের ওই ভাবটাও আমি দেখতে পারতেছি না, আবার আমার ম্যাসকুলিনিটির একটা বিষয় ব্যাপার আছে। এই ট্রিমেন্ডাস কমপ্লেক্সিটিতে আমি কি করলাম? আমি রেড পিল ধরে না, দুনিয়া সব নারী খারাপ, মানে আমি টোটাল আদারাইজেশন করে ফেলতেছি। আবার নারীরাও আছে, ভেড়া মানুষ মানেই হলো একটা হ্যাঁ। আরে কেন না ভাই? এটা হলো কারণ হলো যে আমার একটা বিরক্তি, যে আমি আসলে ওরকম অনেক পুরুষ মানুষ, এই যে তাদেরও কেমন দোষ দিই, এরকম অনেক পুরুষ মানুষ আছে দেখে নারী, এরকম অ্যাকশন তো আছে, আবার এরকম নারী আছে দেখে হয়তো বা পুরুষ মানুষ এরকম করে। দুই পার্টিতে দেখতে পাচ্ছে না। এরকম করে তো সলিউশনে আসা যাবে না। সলিউশনে আসতে হলে একটা সমঝোতায় আসতে হবে, একটা হারমোনিতে আসতে হবে। এই যে পুরুষ নারীর বাইনারির ঊর্ধ্বে যে কিছু একটা আছে, এই দর্শন জায়গাটাতে আসতে হবে। আসলে তখন দেখা যাবে যে নারী পুরুষের ভিতরে একটা কনভারসেশন হচ্ছে, তারা আলাপ করতে পারতেছে, আলাপ করে টোরে একটা হারমোনি ক্রিয়েট হইতেছে। এই হারমোনি না থাকলে দেখা যাবে যে এরকম ঝগড়াঝাটি হবে, পুরুষরা নারীদেরকে দেখতে পারবে না, নারীরা পুরুষদেরকে দেখতে পারবে না। ফলস্বরূপ কি হবে জানো? ফলস্বরূপ যেটা এখানকার মানুষরা চায় না, ওইটাই হবে। এলজিবিটি কিউ হবে, হোমোসেক্সুয়ালিটি আসবে, আর লেসবিয়ানিজম চলবে। নাই আমার, তো আমি কি করবো? আর চলো আমার মেয়েই ভালো, আর চলো আমার ছেলেই ভালো, দেখলাম না। এই জন্য দায়ী কারা? এই জন্য দায়ী হলো ভাই, আবার এরাই বলবো যে ফ্রি মিক্সিং নেই খারাপ। হ্যাঁ, মানে আচ্ছা, ফ্রি মিক্সিং বললাম না, আমি এটা আরেকটু শুদ্ধ করে দিই। মানে ফ্রি মিক্সিং না, একসাথে কো এক্সিস্টেন্স করা, কো অপারেট করা। ছেলে মেয়ে একসাথে পড়লেই কি তাদের ভিতরে ওই ধরনের কোনো সম্পর্ক হবে? হ্যাঁ, আমার ভিতরে বায়োলজিক্যাল আসতেই পারে জিনিসটা, কিন্তু আমি কি এতটাই অন্ধ হয়ে গেছি, এতটাই ইন্দ্রিয়ের বশ হয়ে গেছি যে একটা নারী দেখলেই আমার ভাই ওই ধরনের জিনিসপাতি হয়ে যাবে? আমার ভিতরে কোনো সংযম নাই। যদি কন্ট্রোল না থাকে, আমি তাই কিসের আলফা মেলাম, কিসের সিগমা মেলাম? এই যে এত মিম টিম দেখা যায়, এটা কিসের সিগমা? সিগমা হলে আবার ওই সিগমা মানে এটাই না যে আমি পাত্তাই দিতেছি না। তুমি পাত্তা দিতেছো না, তার মানে তোমার ওই নারীদের প্রতি একটা সমস্যা আছে। মানে আমি যাকে শত্রু বলে গণ্য করতেছি, তার মানে আমি তাকে নিয়ে সারাক্ষণ চিন্তা করি মাথার ভিতরে। এই জন্যই তার প্রতি আমার এত ক্ষোভ। আমি জাস্ট ভুলগুলোই কিন্তু দেখতেছি, তার মানে আমি তার দাসী আলটিমেটলি, কারণ সে আমাকে মাইন্ডে অকুপাই করে রাখতেছে সবসময়। তাহলে তো আমি সিগমা হইতে পারলাম না। সিগমা মানে কি, যে আমার এখানে 10,000 মেয়ে থাকতে পারে, কিন্তু আমার ওই জায়গাটা কখনো মানে ওরকম টলবে না, মানে বেসিক জায়গাটা কখনো টলবে না। যে জায়গায় যে এটা করতে হবে, আমি ওই জায়গাটাতে আমি একদম
কুল অ্যান্ড কামলি আমি হ্যান্ডেল করতে পারবো। এবং সবচেয়ে মজার বিষয়, এই ধরনের ছেলেদেরকে অনেক মেয়েরা পছন্দ করে, মানে ওরকম যদি দেখা যায়। এবং মেয়েরা এরকমই চায় যে না, হ্যাঁ অ্যাটলিস্ট এর ভিতরে কোনো অস্থিরতা নাই। হ্যাঁ, এ বারবার আমাকে মেসেঞ্জারে এসে নক দিয়ে বিরক্ত করে না, অস্থির না, বা এর ভিতরে কোনো ওইরকম বিদ্বেষ দেখা যায় না। হ্যাঁ, তো এরকম জিনিসটা মানে তৈরি হয়। আর মেয়েরা পছন্দ না করলেও কি, মেয়ে পছন্দ করবে দেখে কি আমার কুলান কাম হইতে হবে না? এটা আমার সাধনার অংশ। আমি আমার ক্যারেক্টার ব্যক্তিত্বের জন্য আমি এরকমটা ভেবে গড়ে নেব, এবং গড়ে নিলে এটা আমার ভালোর জন্য আমি করবো। মেনলি কি আমরা নিজেদের গড়তে চাই, মানে এই জিনিসটা তো আমার কাছে সবচেয়ে বড় একটা লাগে যে আমরা কি মানে জিনিসটা কি যে এখন আমি নিজের যদি ভালো না রাখতে পারি, ঠিক আছে, আমার সাথে যে আসবে তারে কিভাবে আমি করবো, রাইট? আচ্ছা, আমি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড জায়গাটাও বাদ দিলাম, এজ এ হিউম্যান বিং হিসাবে আমি যদি ওইভাবে চিন্তা করি যে মানে কোন সেন্সে যে আচ্ছা মানে আমার ভাই ব্রাদার টাইপের একটা আছে, বা বন্ধু বান্ধবের একটা সম্পর্ক আছে, সো এটা তো পুরো একটা সব জায়গাতেই ওই ইটা ফেলে, তাই না? যে আমি যদি নিজেরা ভালোভাবে ঘুরতে পারি, তখন তো হচ্ছে যে আমি মানে নানান কিছু নিয়ে কাজ করতে পারবো, বা নানান মানুষের সাথে আমার একটা মানে কানেকশন থাকবে। সো আমরা বেসিক্যালি তো আমি যেটা দেখি, আমরা তো নিজেদেরকে ঘুরতে চাই না, তাই না? হ্যাঁ, আমরা চাই বলতে কোনটা চাই? মুখের চাওয়া যে আচ্ছা আমি মানে এখন এই জিনিসটা করবো বা ওই জিনিসটা করতে, বাট অ্যাকশনে বাট আমরা কিন্তু ওই জিনিসটা দেখি না। হ্যাঁ, এবং আমি বলবো না যে ভাই অ্যাকশনটাও এতটা মানে সহজ না, দেখেই তো এই জায়গায় যখন আমি ঘুরে ফেলবো আমার ভিতর ওই যে সিগমা ভাইবটা ওইটা আসবে যে না, সামথিং আই কনকার, কিছু জিনিস তো আমি জয় করে ফেলছি, এখন চাইলে আমাকে ওইভাবে টলানো যায় না। আর যখন এরকমটা হয়ে যায়, তখন আমি যা চাইতাম, যা আমার ধরনের আশা ছিল, ওটা অটোপূরণ হয়ে যায়, বা না হইলেও আমার কিছু যায় আসে না আসলে, কারণ আমি ওইরকম আছি, তখন আমার নিজে ভালো আছি। হ্যাঁ, তখন আমার ওইটা নিয়ে আসলে কোনো টেনশনই হয় না, আর তখনই ম্যাজিক ঘটে আসলে। তখন দেখা যায় যে সব মানে যাদের কাছ থেকে অ্যাটেনশন পাওয়ার কথা চিন্তা করে, অ্যাটেনশন দেয়, এটা দেয় সেটা দেয়। মূল লক্ষ্যটা তো থাকতে হবে নিজেকে গড়া, নিজেকে গড়তে পারলে তখন ওইভাবে তখন মানুষের সাথে আন্ডারস্ট্যান্ডিং হবে। দিন শেষে আমি কি যাব, এমনি এখানে মানুষ যে এখানে চলাফেরা করে, আমরা একটা নিরাপত্তাহীনতার ঝুঁকিতে থাকি, কোন সময় কে না কি আমাদেরকে কি করে ফেলে। তো আমি যদি ওরকম মানে এমন ভাবে গড়ে উঠি, ধর্মে কিন্তু বলা আছে যে তুমি এমন ভাবে গড়ে ওঠো যেন তোমার হাত থেকে অপরজন নিরাপদ থাকে। কি গভীর একটা কথা না, যে আমার হাত থেকে অপরজন যেন নিরাপদ থাকে। কিন্তু আমরা সবাই যদি এটা চর্চা করে যে আমার হাত থেকে অপরজন নিরাপদ, বিউটিফুল হারমোনি ক্রিয়েট হয়ে যাবে সমাজে। মানে জিনিসটা তো নাইস অনেক, যে আমরা তো উল্টাটা করতেছি, আমরা উল্টা করি, আমরা পারি যে অপরজন আমার হাত থেকে অপরজন যেন বেঁচে ফিরতে না পারে, ওকে আমি বগল দাবা করেই নিয়ে যাব। নিজেকে নিয়ন্ত্রণ না করে অন্যকে নিজেকে নিয়ন্ত্রণ না করে অন্যকে নিয়ন্ত্রণ করবো এই আশায়, কারণ ও নিয়ন্ত্রিত হলেই আমি নিয়ন্ত্রিত হতে পারবো। ও যদি ও যদি কাপড় দিয়ে যদি মুখ না ঢাকে, তাহলে আমার সমস্যা হয়। হ্যাঁ, তাহলে ও যদি নিয়ন্ত্রিত থাকে, আমি নিয়ন্ত্রিত থাকবো। এর থেকে বেটা না, এর থেকে মানে দুর্বল ধরনের চিন্তা ভাবনার মানসিকতা মানে দুনিয়াতে মনে আর একটাও নাই। যে ভাই আমার সামনে একজন নারীর ফেস দেখা যাইতেছে, ওটা দেখে আসলে আমি কি করতে না, একটু ফেসটা ঢাকলে, তার মানে কি তুমি একটা মানে তোমার ভিতর কোনো এনার্জি নেই, তোমার ভিতর যে প্রবণতা যে বারবার উকি ঝুঁকি দেয়, ওটাকে তুমি বাগিয়ে আনতে পারো না। তুমি আবার দাবি করতেছো তুমি সিগমা মেল আলফা মেল, মানে খুবই জিনিসটা সিগমা মেল আলফা মেল হইলে আমার সামনে এখানে 10,000 নারী থাকলেও আমার এত কিচ্ছু যাবে আসবে না। আমি তাদের সাথে ইজিলি মানে সদালাপি হয়ে আমি তার সাথে কথাবার্তা বলতে পারবো, হ্যাঁ, ভদ্রতার সাথে। এটা তো আলাদা অরাই থাকবে, এটা একটা কমন সেন্সের বিষয়। হ্যাঁ, আমরা বলি না যে অরা বলি, হ্যাঁ এটাই হলো অরা। ওইটা অরা না যে ভাই সে চলতেছে তার বুকে ওড়না নাই, হ্যাঁ
ওকে কেন ওনাটা দিল না কেন? আরে ভাই ভাই ও দেয় নাই, তোমার ভিতর কি হইতেছে তুমি চেক করো না। বাট আমি সিগারেট খেতেছি অনেক ভাব নিয়ে। হ্যাঁ আমি ওইটা করতেছি। হ্যাঁ কাপড় চোপড়ের জিনিস হলো এটা জায়গা ভেদে পরিস্থিতি ভেদে কমন সেন্স অনুযায়ী ওটা ইউজ করতে হয়। হ্যাঁ এখন নিশ্চয়ই ওই নারী অধিকারের নামে এটা ওই যে যারা নারী অধিকার সবাই যদি এখানে এসে উলঙ্গ হয়ে এসে এখানে এসে নাচানাচি করবে, এটা তো অসভ্যতা। সলিউশন হইতে পারে না, এটা তো অসভ্যতা। তো এটা তো একটা কমন সেন্সের বিষয়। আমি নিশ্চয়ই ফুটবল খেলতে যাব না একটা বস্তার মতো একটা জিনিস পরে ফুটবল খেলতে যাব না, ওখানে আমার অবশ্যই ঢিলাটা লাগে আবার পড়তে হবে, কারণ না হলে আমার ওই খেলাটা হবে না। হ্যাঁ আমার এক্সারসাইজ করার জন্য আমি অবশ্যই আটো সাটো কিছু পরবো না, ওখানে আমার ঢিলাটাল পড়তে হবে, নাহলে আমি মাসেল বানাতে পারবো না। তো আমি অবশ্যই সমুদ্র সৈকতে যে আমি এনজয় করতে পারবো না, আমি একটা মানে পুরো একটা কিছু একটা জুব্বা টুব্বা টাইপের পুরো চলে গেলাম ওখানে, তো আমি অবশ্যই সমুদ্র এনজয় করতে পারবো না। কিন্তু আমার এনজয় করতে মন চাচ্ছে, আবার আমার জব্বা পড়তে মন চাচ্ছে, তো তুমি তো সাইকোলজিক্যালি মানে ডিসোনেন্ট থেকে যাবে, তাই না? তো এই কমন সেন্স গুলো আমাদের নাই কেন? মানে আমাদের মনে হয় কোনো সিভিক সেন্সই নাই, কোনো কমন সেন্স, আমাদের কমন সেন্সের অভাবের কারণে এই ধরনের সমস্যাগুলো। মানে আমরা তো মানে আমার কাছে লাগে যে এই জিনিসটা আমরা নিজেরা চিন্তা করতে পারি না, বা আছে না যে আমরা তো একটা বইয়ের মধ্যে মানে জিনিসটা কই গিয়া দাঁড়াইছে যে অন্য কেউ একটা মানে জিনিস লেখা দিছে বা একটা জিনিস আসছে, আমি ওই জিনিসটার মধ্যেই মানে আমার নিজের বানানো জিনিসটার মধ্যে আমি মানে আবদ্ধ হয়ে গেছি। বাট আমার যে একটা চিন্তা আছে আলাদা ভাবে, বা আমি তো জাস্ট মানে বাংলাদেশের সমস্যাটা কোথায় যে আমি নিজে অনেক কিছু চিন্তা করতে গেলেও আমি ভাবি যে এই কাজটা কি ঠিক হইতেছে কিনা, বা আমার রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে ঠিক কিনা। বাট আমি কিন্তু এমনিতে সমাজে নানা মানুষকে নানান ভাবে হেনস্থা করতেছি, যেটা ধর্মে মূলত বলা আছে যে অন্যকে নিয়ন্ত্রণ করার যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু সবচেয়ে বড় খারাপ একটা জিনিস, তাই না? ওই জিনিসটা আমি বন্ধ করতেছি না, বা আমি এই জিনিসটা মানে করতে চাইতেছি না, কিন্তু আমি কি করতেছি জিনিসটা উল্টা করতেছি। একদম এটাই তো। এই হলো মোটামুটি রিলেশনশিপ। অন্য মানে সবগুলা তো কানেক্টেড, খুবই কানেক্টেড। মানে এখানে তো কোনো কিছু যে আমি ফালাই দিতে পারবো বা আলাদা করে রাখতে পারবো ওটা হবে না, সম্ভব না, খুবই কানেক্ট। হ্যাঁ ঠিক আছে তাহলে আজকে তো এটাই। তো আরো অনেক কথাবার্তা হয়তো আসবে, বাট থাকুক কিছু জমে থাকলে আরেকটা পর্ব করা যাবে, আরেকটা এমনি তো অনেক বড় হয়ে গেছে, পরের সেশনে আরেকটা করা যাবে, এবং থাকুক। ঠিক আছে আবার কথা হবে তোমার সাথে। ধন্যবাদ। হ্যাঁ আলোচনা করে ভালো লাগে।